অ্যানালিটিক এভরিওয়্যার। এখানে এবারে কেউ যদি ভাবে যে কমপ্লেক্স প্লেনের উপর কথা বলছে, তাহলে এই অ্যানালিটিক ফাংশন মানে ওই কমপ্লেক্সের অ্যানালিটিক ফাংশন, আমি অ্যানালিটিক ফাংশনটা এইভাবে ডিফাইন করেছি কিন্তু, ঠিক আছে? ওই কমপ্লেক্সেও ঠিক আছে, কিন্তু অ্যানালিটিক হলে একটা পয়েন্টে ডিফারেন্সিবল হলে ইনফাইনাইট টাইমস ডিফারেন্সিবল হয়ে যাবে অ্যানালিটিক ফাংশন, মানে ওই পয়েন্টে নেবারহুডে আর কি। কিন্তু এখানে আমি পাওয়ার সিরিজ ইন টার্মস অফ সিরিজ সলিউশন, ব্যাপারটা যে কমপ্লেক্স যখন আমি কনসিডার করবো ওভার দ্য কমপ্লেক্স প্লেনের উপর, তখন আমার গোটা ইকুয়েশনের টেন্ডেন্সি থাকবে সলভ করার পাওয়ার সিরিজ সলিউশন দিয়ে। সেই জন্য আমি অ্যানালিটিসিটিটাকে এখানে পাওয়ার সিরিজের মাধ্যমে এক্সপ্রেস করলাম। আমি ওখানে কমপ্লেক্সের ডেফিনেশন কিন্তু আমি নিচ্ছি না, আমি এখানে ইন দা সিরিজ না, ফর্মে যদি নিচ্ছি। কেন তুমি যদি নিচ্ছি? যদি তুমি কমপ্লেক্সে যাও তাহলে অসুবিধা নেই, কারণ হচ্ছে অ্যানালিটিক ফাংশন মানে আমরা যেটা নর্মালি বুঝি সেটা হচ্ছে কি, একটা হুম, পয়েন্টে যদি ডিফারেন্সিবল হয় তার একটা স্মল নেবারহুড যদি আমি হ্যাঁ হ্যাঁ ইয়ে করি, ক্রিয়েট করি, তাহলে সেই স্মল নেবারহুডের প্রত্যেকটা পয়েন্টে হুম, সে হচ্ছে কি তার ডিফারেন্সিবিলিটি ইনফাইনাইট টাইমসে কন্ডিশনটা থামবে। থাকবে, ইনফাইনাইট টাইমসে হ্যাঁ থাকবে। হ্যাঁ তো সো হয় হ্যাঁ সেই যে স্মল ইন্টারভ্যালটা তুমি, স্মল নেবারহুডটা তুমি ক্রিয়েট করছো, সেই স্মল হ্যাঁ। নেবারহুডের টেলর সিরিজে আকারে আনা যাবে, মানে একই ব্যাপার। আকার ব্যাপারটা আকার আনা যাবে, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, এবং হ্যাঁ, সেটা অ্যানালিটিক অবশ্যই ফাংশন পাওয়ার সিরিজ অ্যানালিটিক এক্সপেন্সে ফাংশন থাকবেই। অ্যানালিটিক ফাংশন হলে তার সবসময় একটা টেলর সিরিজ থাকবেই, এটাই টেলর সিরিজ এক্সপানশন থাকবে অবশ্যই, হ্যাঁ থাকবেই। সেটা হ্যাঁ, তো অবশ্যই ভ্যালিড একটা টেলর সিরিজে থাকবেই। কিন্তু অবশ্যই। হ্যাঁ, ওইখানে যে অ্যানালিটিসিটি যে সমস্ত ব্যাপারগুলো যে আরো ওইখানে তো শুধুমাত্র ওটা তো একটা কনসিকোয়েন্স, পাওয়ার সিরিজটা থাকাটা একটা কনসিকোয়েন্স ডেফিনেশনে। কারণ ইনফাইনাইট হ্যাঁ, টাইম হ্যাঁ, ডিফারেন্সিবল এক্স্যাক্টলি। বলে তুমি ওটা পাওয়ার সিরিজটা পাচ্ছ, ওটা একটা কনসিকোয়েন্স পাওয়ার সিরিজটা। কিন্তু আমি এখানে মেন ডেফিনেশন আমার এনআরটি ফাংশনে ওটাই রাখছি, ঠিক আছে, যে ওই সিরিজটাকে কনভার্ট করতে হবে, ঠিক আছে? কনসিকোয়েন্স ভাবে আমি নিচ্ছি না কিন্তু এটাকে, ওই সেন্সে আমি নিচ্ছি না। মেন ডেফিনেশন আমি এটা রাখছি, ঠিক আছে? ওখানে যেমন মেন ডেফিনেশন ইনফাইনাইট টাইম ডিফারেন্সিবল, এখানে আমি মেন ডেফিনেশন কিন্তু এটাকে রাখছি। রাখছি কেন, কারণ আছে, কারণ পরে পরে দেখাচ্ছি আমি কিরকম হয় ব্যাপারগুলো, ঠিক আছে? যেমন হচ্ছে সাইন এক্স কস এক্স ই টু দি পাওয়ার এক্স অফ অল রিয়েল ফাংশন, সেগুলো হচ্ছে অ্যানালিটিক এভরিওয়্যার। তারপর যেটা রেশনাল ফাংশনটা নিয়েছি অ্যানালিটিক এক্স এর একটা এক্স ইকুয়াল টু 7 আর এক্স ইকুয়াল টু -3 তে। এই দুটো এক্সাম্পল, দ্বিতীয় পয়েন্টে যেটা সেকেন্ড এক্সাম্পলে অ্যানালিসিসটা ব্রেক করছে একটা এক্স ইকুয়াল টু 7 আর একটা এক্স ইকুয়াল টু -3 তে। তাহলে এবারে অর্ডিনারি পয়েন্ট কাকে বলবো? যে এই কমপ্লেক্স প্লেনে ডিফাইন করার জন্য আমার তিন ধরনের, এখানে পিটি কিউটি গুলো ডিসকন্টিনিউয়াস আসতেই পারে। যে কোফিশিয়েন্ট গুলো ডিওয়াই ডিএক্স এর কোফিশিয়েন্ট বা এক্স এর কোফিশিয়েন্ট ওগুলো ডিসকন্টিনিউয়াস আসতেই পারে। তাহলে ওই ডিসকন্টিনিউয়াস এর কি 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 কেসে এবার ডিসকন্টিনিউয়াস আসবে, সেটার জন্য আমাকে তিনটে পয়েন্ট ডিফাইন করতে হবে। একটা হচ্ছে অর্ডিনারি পয়েন্ট, আরেকটা হচ্ছে তোমার আরেকটা হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট। এবার সিঙ্গুলার পয়েন্টের দুটো ভাগ আছে, রেগুলার সিঙ্গুলার পয়েন্ট আর ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট। তাহলে অর্ডিনারি পয়েন্টটা কি? না, অর্ডিনারি পয়েন্টটা হচ্ছে a point x equal to x0 is called an ordinary point of the differential equation এইটা if both the equation pt and qt are analytic at x equal to x0। মানে একটা ভ্যালিড x0 নেবারহুডে ও যদি pt আর qt টা ইন দ্য টার্মস অফ পাওয়ার সিরিজে, ঠিক আছে, ইন দ্য টার্মস অফ পাওয়ার সিরিজে আমি অ্যানালিটিকটা এখানে এক্সপ্রেস করছি if both the function pt and qt are analytic at x0। যদি দুটোই যদি অ্যানালিটিক হয়ে যায়, মানে কোনো সিঙ্গুলারিটি যদি ওইখানে না থাকে, তাহলে ওই ওই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ওই যে পয়েন্টটা করেসপন্ডিং ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আমি অর্ডিনারি পয়েন্ট বলবো। আর অর্ডিনারি পয়েন্ট যদি না হয় তাহলে সেটাকে সিঙ্গুলার পয়েন্ট বলবো। সিঙ্গুলার পয়েন্টের দুটো ভাগ আছে, একটা হচ্ছে রেগুলার সিঙ্গুলার পয়েন্ট আর ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট। রেগুলার সিঙ্গুলার পয়েন্ট কাকে বলবো? যে সিঙ্গুলার পয়েন্ট x equal to x0 is said to be regular singular point if both t minus x0 of pt and t minus x0 the whole square qt is analytic at t x equal to x0। যদি দুটো অ্যানালিটিক হয় t minus x0 at pt and t minus x0 the whole square qt তে যদি অ্যানালিটিক হয়, তাহলে আমি সেই পয়েন্টটাকে বলবো x equal to x0 টাকে আমি রেগুলার সিঙ্গুলার পয়েন্ট। আর যদি অ্যানালিটিক না হয় তাহলে সেটাকে বলবো ইররেগুলার সিঙ্গুলার পয়েন্ট, ঠিক আছে? রেগুলার সিঙ্গুলার পয়েন্ট আর ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট, এইটা সামান্য একটা এক্সাম্পল দিয়ে এক্সপ্রেস করার চেষ্টা করেছি। যেমন এখানে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে যদি ওই এক্স ডবল ড্যাশ টি এর যে কোফিশিয়েন্ট আছে দেখাতে বলেছে যে শো দ্যাট এক্স ইকুয়াল টু জিরো অ্যান্ড এক্স ইকুয়াল টু মাইনাস আর সিঙ্গুলার পয়েন্ট অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন এইটা অ্যান্ড ক্লাসিফাই দেম। তাহলে আমি যদি এক্স ডবল ড্যাশ টি এর যে কোফিশিয়েন্ট আছে ওটাকে আমি ডিভাইডেড করে দিলাম, ডিভাইডেড করে যেটা আমি পিটিটা পাচ্ছি স্ট্যান্ডার্ড ফর্ম, ক্যানোনিক্যাল ফর্মে আমি নিয়ে এলাম প্রথমে, স্ট্যান্ডার্ড ফর্ম বা ক্যানোনিক্যাল ফর্মে, যে এক্স ডবল ড্যাশ টি প্লাস পিটি অফ ডিএক্স ডিটি প্লাস কিউটি অফ এক্স টি ইকুয়াল টু জিরো। তাহলে পিটি যে টার্মটা পাচ্ছি সেটা হচ্ছে টি স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই টি স্কোয়ার ইন্টু টি প্লাস ওয়ান তার হোল স্কোয়ার অ্যান্ড কিউটিটা পাচ্ছি যেটা 2/t² ইন্টু টি প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। তাহলে এখানে দেখতে পাচ্ছি টি ইকুয়াল টু জিরো আর টি ইকুয়াল টু -1 পয়েন্টে পিটি আর কিউটিটা সিঙ্গুলার পয়েন্ট হচ্ছে। এবারে সিঙ্গুলার পয়েন্ট তো হচ্ছে কারণ এখানে অ্যানালিসিসটা ব্রেক করছে পিটি আর কিউটি,
তাহলে সিঙ্গুলার পয়েন্টে তো হলো, সিঙ্গুলার পয়েন্টের মধ্যে রেগুলার সিঙ্গুলার পয়েন্ট না ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট সেটা দেখতে হবে। রেগুলার সিঙ্গুলার পয়েন্টের জন্য আমি t-0 অফ পিটি টা ক্যালকুলেট করেছি, আর t+1 অফ পিটি টা আমি ক্যালকুলেট করেছি। দেখছি যে বোধটা যে যেটা এই কেসটা যেটা দেখতে পেয়েছি 0 পয়েন্ট যে কেসটা, সেটা হচ্ছে টি ইন্টু পিটি টা অ্যানালিটিক আসছে না, কারণ ওখানে টি টি ইন্টু পিটি তে t² - 1 বাই টি ইন্টু t+1 টা হোল স্কোয়ার চলে আসছে, সেখানে -1 পয়েন্টে তোমার আপনার ইরেগুলার চলে আসছে। তাহলে ওটা ইরেগুলার সিঙ্গুলারিটি হচ্ছে। আর সিমিলার প্রসেসে আমি ওটাকে ক্যালকুলেট করেছি, t+1 অফ পিটি আর t+1 তার হোল স্কোয়ার কিউটি ক্যালকুলেট করে দেখেছি, দুটো অ্যানালিটিক চলে আসছে। তাহলে এটা রেগুলার সিঙ্গুলার পয়েন্ট হয়ে যাচ্ছে -1 পয়েন্টে। তাহলে এটা ক্লাসিফাই করেছি রেগুলার সিঙ্গুলার পয়েন্ট আর ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট। এই সলিউশন গুলো কিভাবে পাবো, যে অর্ডিনারি পয়েন্টে সলিউশন পাওয়া খুব সহজ ব্যাপার, কারণ অর্ডিনারি পয়েন্টে সলিউশন পাওয়া মানে, কারণ x0 পয়েন্টে যদি অর্ডিনারি পয়েন্ট হয় তাহলে ওই পয়েন্টের নেবারহুডে অলওয়েজ একটা পাওয়ার সিরিজ এক্সপানশন থাকবে। এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলো যেগুলো যদি কমপ্লেক্স প্লেনের উপর যে সলিউশন গুলো করা হয়, ওটা একটা পার্টিকুলার সিরিজ ধরে নিয়ে করা হয়, একটা সিরিজ আননোন সিরিজ ধরে নেওয়া হবে যে n = 0 to infinity an x to the power n 0 রেসপেক্টে যদি পাওয়ার সিরিজটা করি, তাহলে ওটা ধরে নেওয়া হয়, ওটা সলিউশনটা নিয়ে ইকুয়েশনকে স্যাটিসফাই করে কোএফিসিয়েন্ট গুলোকে আননোন কোএফিসিয়েন্ট গুলোকে নোন করা হয়। এই যে মেথডটা, এটা হচ্ছে পাওয়ার সিরিজ মেথড। আমি মেথডটা বলিনি কারণ মেথডটা প্রচুর লেন্দি মেথড, বা বলতে গেলে প্রচুর টাইম লেগে যাবে, সেই জন্য ওটাকে আমি স্কিপ করে গেছি। সলিউশন করা যায় অর্ডিনারি পয়েন্টে, সলিউশন করা যায় অর্ডিনারি পয়েন্টে পাওয়ার সিরিজ মেথড দিয়ে করা যাবে, কিন্তু রেগুলার আর ইরেগুলার পয়েন্টে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা খুব একটা চ্যালেঞ্জিং ব্যাপার বলতে। যদি সে কারণ এর জন্য কোনো ফ্রিকোয়েন্ট মেথড নেই। একটা মেথড আছে প্রবিন্স মেথড বলে পাওয়ার সিরিজ সলিউশনে, কিন্তু ওটা অনেকগুলো কেস কনসিডার করে তবে সলিউশন গুলো করা হয়। এক্সাক্ট সলিউশন কিন্তু রেগুলার বা ইরেগুলার সিঙ্গুলার পয়েন্টে কোনো কিছু পাওয়া যায় না। যদি কেউ করতে পারে যে সিঙ্গুলার পয়েন্টে বা ইরেগুলার সিঙ্গুলার পয়েন্টে এক্সাক্ট সলিউশন বার করা, তাহলে সেটা একটা মাইলস্টোন তৈরি হয়ে যাবে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে, যে ওই পয়েন্টে নেবারহুডে এক্সাক্ট সলিউশন বার করে দেওয়া মানে খুব একটা ট্রিমেন্ডাস জব হবে। ওটা এখনো চলছে, রিসার্চের কাজটা এখনো ডেভেলপমেন্ট সেভাবে করতে পারিনি, এবার চলছে আর কি। এরপর যেটা যাব আমরা, এই লেকচারের লাস্ট টপিক যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে সিস্টেম অফ নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি থাকে, সিস্টেম অফ নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি থাকে, তাহলে তার আমরা সলিউশনটা কিভাবে পাবো। এখানে একটা নন লিনিয়ার নিয়ে কাজ করছিলাম, এখানে সিস্টেম অফ যদি নন লিনিয়ার থাকে, তাহলে সেই সিস্টেম, গোটা সিস্টেমকে আমরা dx বাই dt ইকুয়াল টু f অফ tx দ্বারা এক্সপ্রেস করেছি, যেখানে x টা হচ্ছে x1 x2 ডট দিয়ে xn, আর f অফ tx টা হচ্ছে f1 f2 ডট দিয়ে fn। এটা যদি আমি করসপন্ডিং কম্পোনেন্ট অনুযায়ী যদি বসাই, তাহলে এখানে দেখা যাবে n নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আসছে। তাই n নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন কিভাবে করব, বা এর আদৌ সলিউশন থাকবে কিনা নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে, সেটা নিয়ে দু চার কথা একটা লাস্ট লেকচারের এন্ডে বলছি। সেটা হচ্ছে যে dx dt ইকুয়াল টু f অফ t কমা x, এর যে এই যে নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাচ্ছি, এটাকে অলওয়েজ যে সলিউশন থাকবে তার কোনো গ্যারান্টি নেই। এর সলিউশন যদি থাকে, তারা আমরা অ্যানালিটিক সলিউশনের দিকে যাব না, আমরা যেটা যাব সেটা হচ্ছে ওর সলিউশনের বিহেভিয়ারটাকে আমরা চেক করার চেষ্টা করব। মানে ওই যে পয়েন্টে একটা সার্টেন পয়েন্ট থাকবে, পরে দেখছি আমরা সার্টেন পয়েন্ট থাকবে, ওই সার্টেন পয়েন্টের নেবারহুডে আমরা সলিউশনটাকে বিহেভিয়ার অ্যাসিম্পটোটিক ঘটে কিনা, বা স্টেবিলিটি আছে কিনা, ওর কন্টিনিউটি বা ওর ইউনিকনেস নিয়ে আমরা ব্যাখ্যা করব। তার জন্য আমাদের যেটা প্রথম যেটা সিস্টেম যেটা ডিফাইন করতে হবে, সেটা হচ্ছে অটোনোমাস সিস্টেম। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কন্টিনিউ কন্টিনিউ করো, কন্টিনিউ করো। শুনতে পাচ্ছ তো অচিন্ত? হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, কন্টিনিউ করো, কন্টিনিউ করো। আচ্ছা, অটোনোমাস সিস্টেম, অটোনোমাস সিস্টেম কাকে বলবো? বুঝতে পারছি সুব্রত, ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তাহলে আমাকে ডিফাইন করতে হবে নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন স্পেসে যাওয়ার আগে আমাকে কটা জিনিস ডিফাইন করতে হবে। বেসিক্যালি অটোনোমাস সিস্টেম কাকে বলে, স্যাডেল পয়েন্ট কাকে বলে, নোড কাকে বলে। এটা হচ্ছে হায়ার অর্ডার নন লিনিয়ার ডিনামিক্স এর আওতায় পড়ছে। এটা কিন্তু সিম্পল সেকেন্ড অর্ডার বা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে প্রপার্টি গুলো আমরা আগে বা জেনেছি, সেটা ইউনিকনেস এগুলো কিন্তু খাটবে না এখানে সিস্টেম অফ নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে। তাহলে এর যদি সলিউশনটাকে আমাকে বিহেভিয়ার জানতে, সলিউশনের বিহেভিয়ার যদি জানতে হয়,
তাহলে আমাকে কটা টার্ম ডিফাইন করতে হবে, যেমন হচ্ছে অটোনোমাস সিস্টেম। অটোনোমাস সিস্টেম কাকে বলবো, যে ধরো অটোনোমাস সিস্টেম হচ্ছে যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এইভাবে দেওয়া থাকে ডিওয়াই ডিটি ইকুয়াল টু জি অফ ওয়াই, অর্থাৎ কি না ডান দিকে যে আননোন ফাংশনটা আসছে, ডান দিকে আননোন ফাংশনে ওইখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে না। অর্থাৎ এখানে ইন্ডিপেন্ডেন্ট ফার্স্ট যে ইকুয়েশনটা নিয়েছি ডিওয়াই ডিটি ইকুয়াল টু জি অফ ওয়াই, ওখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল টি, তাহলে এখানে জি যে ফাংশনটা আমি ডিফাইন করছি ইন টার্মস অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, টি কিন্তু থাকবে না, ওখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনো থাকবে না ডান দিকে। বা সিস্টেমটাকে যদি এইভাবে ডিফাইন করি ডিএক্স ডিটি ইকুয়াল টু পি অফ এক্স ওয়াই বা ডিওয়াই ডিটি ইকুয়াল টু কিউ অফ এক্স ওয়াই, এই যে ফরমেশনটা মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডান দিকে থাকবে না, থাকে, এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে আমরা বলবো অটোনোমাস সিস্টেম, বা এটাকে বলে টাইম ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম। যেখানে যেমন একটা এক্সাম্পল নিয়েছি, যে ফার্স্ট যেটা নিয়েছি ডিওয়াই ডিটি ইকুয়াল টু ওয়াই আর ডিওয়াই ডিটি ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, এটা একটা অটোনোমাস সিস্টেম, কিন্তু সেকেন্ডটা অটোনোমাস সিস্টেম নয়, কারণ ওইখানে ডান দিকে টি ইনভলভনেস আছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে, তাহলে ওটা একটা নন অটোনোমাস সিস্টেম। আর প্রথমটা হচ্ছে অটোনোমাস সিস্টেম। আমরা কিন্তু অটোনোমাস সিস্টেমের স্টেবিলিটি ব্যাখ্যা করব, নন অটোনোমাস সিস্টেমও হয় স্টেবিলিটি ব্যাখ্যা করা যায়, কিন্তু ওটাও খুব একটা চ্যালেঞ্জিং ব্যাপার আর কি, যে নন অটোনোমাস এর উপর সলিউশন ডিফাইন করা খুব একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তাহলে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে কটা ডেফিনেশন যেটা ডিফাইন করব সেটা সবসময় কিন্তু অটোনোমাস সিস্টেমের উপর। তাহলে অটোনোমাস সিস্টেম ব্যাখ্যা করার জন্য তার আগে আমাকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে স্লোপ ফিল্ড। স্লোপ ফিল্ড কি, যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের স্লোপ জানলে কিন্তু তার ইকুয়েশন গুলো বার করা যায় কিভাবে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়েছি এখানে স্লোপ ফিল্ডের, যেমন একটা ফার্স্ট অর্ডার নন লিনিয়ার নিয়েছি, যেমন হোমোজিনিয়াস নন হোমোজিনিয়াস ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে এক্স, এটাকে যদি সলভ করি তাহলে একটা প্যারাবোলা আসবে, ওয়াই অ্যাক্সিস এর অ্যারাউন্ড একটা প্যারাবোলা আসবে আর কি, সিস্টেম অফ প্যারাবোলাস। যদি এটাকে সলভ করি, যদি এটাকে ওই প্রসেসে মানে ইন্টিগ্রেশন প্রসেসে যদি সলভ না করে যদি আমি স্লোপ ফিল্ড প্রসেসে যদি সলভ করতে যাই তাহলে কেমন হবে, বেশ ইন্টারেস্টিং বিহেভিয়ার হবে। ছবিটা এতটা পরিষ্কার না হলেও যদি কেউ এটা ম্যাথ ল্যাব বলে একটা সফটওয়্যার আছে, ওখানে ম্যাথ ল্যাব সফটওয়্যারে যদি কেউ স্লোপ ফিল্ড আঁকার চেষ্টা করে তাহলে ছবিটা বেশ ইন্টারেস্টিং হবে। হ্যাঁ, আমি মোটামুটি একটু জিনিসটা কি তা আন্দাজ দেওয়ার চেষ্টা করছি। যেমন আমার জন্য ওয়াই ইকুয়াল টু এম এক্স যদি স্ট্রেট লাইনটা থাকে, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স স্ট্রেট লাইনে এমটা হচ্ছে গ্রেডিয়েন্ট, এখানে এম যদি ইকুয়াল টু জিরো, এবার এম তো ভ্যালু গুলো নিতে পারে না, জিরো নিতে পারে, ওয়ান নিতে পারে, টু নিতে পারে, -1 -2 -3, আরবিটারি সেট অফ ভ্যালুজ নিতে পারে। যখন এম ইকুয়াল টু জিরো ভ্যালু নিচ্ছে, আমি ওটাকে স্ট্রেট লাইন দ্বারা ডিফাইন করেছি। এম ইকুয়াল টু জিরো যখন নিচ্ছে, গ্রেডিয়েন্ট যখন জিরো নিচ্ছে, তখন সেটাকে আমি সিম্পল একটা স্ট্রেট লাইন দ্বারা ডিফাইন করেছি একটু অ্যারো দ্বারা। যখন এম ইকুয়াল টু ওয়ান ভ্যালুটা নিচ্ছে, তখন সেটাকে আমি একটু খাড়া করেছি, মানে জিরোতে যেমন আমি মানে স্ট্রেট লাইন ডিফাইন করেছিলাম এম ইকুয়াল টু ওয়ান এর তার থেকে একটু বেশি, একটু খাড়া আর কি, কারণ গ্রেডিয়েন্ট এখানে ওয়ান হচ্ছে, তাহলে একটু ইনিশিয়াল অ্যাঙ্গেলটা বোঝানোর জন্য একটু ওপর করে রেখেছি, যেমন ওইটা চেষ্টা করেছি আর কি। তারপরে যখন এম ইকুয়াল টু টু নিচ্ছি তখন ওটা জিনিসটাকে আর একটু খাড়া হচ্ছে, ঠিক আছে। এইভাবে এম ইকুয়াল টু যখন পজিটিভ ভ্যালু নিচ্ছে, ঠিক তখন এই জিনিসগুলোকে এইভাবে ডিফাইন করেছে, যেমন এম ইকুয়াল টু জিরো হলে প্রথমে স্ট্রেট লাইন, তারপর একটু খাড়া, তারপর আর একটু খাড়া, এইভাবে। তারপর যখন নেগেটিভ হচ্ছে ঠিক তার অপোজিটটা হচ্ছে, যখন এম ইকুয়াল টু -1 হচ্ছে তখন যে স্ট্রেট লাইনটা ছিল তার নিচের দিকে আমি আনার চেষ্টা করেছি, একটু নিচের দিকে, এম ইকুয়াল টু -2 হলে আর একটু নিচের দিকে। এবারে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স আছে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা, এখানে দেখা যাচ্ছে এটা ডান দিকটা ওয়াই এর কোনো ইনভলভনেস নেই, সিম্পল একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে এখানে এক্স এর ভ্যালু গুলো যখন আরবিটারি আমি ভ্যালু গুলো নিচ্ছি, ওয়াই এর ভ্যালু কিন্তু ফিক্স থাকবে। যেমন আমি যদি এক্স ইকুয়াল টু এখানে যেমন সেট অফ ভ্যালুজ নিচ্ছি এক্স ওয়াই ওয়াই ড্যাশ, এক্স ইকুয়াল টু যখন জিরো নিচ্ছি ওয়াই ড্যাশ তখন জিরোই আসছে, এক্স ইকুয়াল টু যখন ওয়াই নিচ্ছি তখন ওয়াই ড্যাশ ওয়ানই আসছে, এক্স ইকুয়াল টু টু নিচ্ছি যখন ওয়াই ওয়াই ড্যাশ টু এই আসছে, -1 নিলে -1, -2 নিলে -1, এখানে ওয়াই এর কোনো চেঞ্জিং নেই, কারণ ডান দিকে ওয়াই এর কোনো টার্ম নেই, কিন্তু মাল্টিপ্লাই যদি টার্ম থাকতেও পারে কোনো কোনো ডিফারেন্সিয়াল, সব ডিফারেন্সিয়াল ইকুয়েশনে স্লোপ ফিল্ড রাখা যাবে, তারও একটা ব্যাপার আছে। তো ওয়াই এর এখানে নেই, সিম্পল ডিফারেন্সিয়াল ইকুয়েশন কনসিডার করেছি বলে এখানে ডান দিকে ওয়াই এর কোনো আমি ভ্যালু নিইনি আর কি, বোঝাতে আমার সুবিধা হবে বলে, ঠিক আছে। তাহলে আমি যদি এটাকে প্লট করতে যাই, তাহলে ফিগার ওয়ানে যেটা যাই যদি প্রথমে, তাহলে এম ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু যখন জিরো ভ্যালু নিচ্ছে তখন ডিওয়াই ডিএক্স এর ভ্যালু জিরো, তার মানে এখানে প্রবণতা জিরো, প্রবণতা যদি জিরো হয় তাহলে এম ইকুয়াল টু জিরোতে আমি স্ট্রেট লাইন ড্র করেছি, তাহলে স্ট্রেট লাইন ড্র করে দিলাম প্রথমটাই জিরোতে। দেখো একটু মানে এটা স্ট্রেট লাইনটার উপরটা একটু করেছি, ডিপ করেছি জিরোতে। তারপর যখন এক্স ইকুয়াল টু ওয়ান নিচ্ছি, এক্স ইকুয়াল টু যখন ওয়ান নিচ্ছি তখন ডিওয়াই ডিএক্সটা ওয়ান, এক্স ইকুয়াল টু যখন ওয়ান নিলাম, ওয়ান পয়েন্টে গেলাম, প্লাগ করলাম, ওই যে স্ট্রেট লাইনটা ওইভাবে ডিফাইন করেছি এম ইকুয়াল টু ওয়ান এর জন্য।
m ইকুয়াল টু 1 এর জন্য ওখানে ডিফাইন করলাম, এই y ড্যাশটা 1 পাচ্ছি, তাহলে x ইকুয়াল টু 1 এর নেবারহুডে y এর যেহেতু কোনো ইনভলভনেস নেই, তাহলে y ইকুয়াল টু 1 এর যেভাবে আমি প্লাগটা করেছি সেটা y এর প্যারালাল প্রত্যেকটা লাইনের জন্য আমি করেছি আর কি। y মানে করসপন্ডিং y যে x ইকুয়াল টু 1 এর লাইনে করসপন্ডিং আমি m ইকুয়াল টু 1 প্লাগটা করেছি ওই অ্যারো মার্ক দ্বারা আর কি। যখন এবারে m ইকুয়াল টু যখন m ইকুয়াল টু x ইকুয়াল টু যখন 1 আসছে, এবারে x ইকুয়াল টু যখন 2 আসছে, তখন dy dx ইকুয়াল টু 2, সেখানে আমি প্লাগটা করেছি একটু খাড়া করে। m ইকুয়াল টু 1 এ যখন অ্যারোটা যে অ্যারোটা দিয়েছি তার থেকে x ইকুয়াল টু 2 টা একটু উপরে উঠিয়েছি আর কি, অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনের তফাৎ বোঝানোর জন্য একটু উপরে দিয়ে তারপরে এইভাবে x ইকুয়াল টু 2 টাকে প্লাগ করেছি। সিমিলারলি x ইকুয়াল টু -1 এ অ্যারো দিয়ে আমি প্লাগ করেছি, x ইকুয়াল টু -2 দিয়ে আমি প্লাগ করেছি। এইবারে যদি আমি x ইকুয়াল টু 0 আর x ইকুয়াল টু 1 এর ঠিক ওপরের লাইনটা আর x ইকুয়াল টু 2 এর ঠিক ওপরের লাইনটাকে যদি নিয়ে আমি যদি অ্যাড করতে করতে যাই, অর্থাৎ যদি ওই পয়েন্টের লোকাসটা আমি নিতে যাই, তাহলে আমি ফিগার 2টা পেয়ে যাবো। অর্থাৎ অ্যানালিটিক্স সলভ করে আমি যেটা প্যারাবোলা পেতাম এক্স স্কোয়ার ইকুয়ালস টু সামথিং, যার অ্যাক্সিসটা ওয়াই অ্যাক্সিসের দিকে, সেটা আমি এক্স ইকুয়াল টু 1 এর উপর অ্যারো গুলোকে যদি আমি যোগ করে করে যাই, অর্থাৎ লোকাসটা যদি নিয়ে যাই, তাহলে কিন্তু ওই লোকাসটা পেয়ে যাবো। তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যেগুলো নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকে সেইগুলো যদি সলভ না করা যায়, তাহলে এই স্লোপ ফিল্ড মেথডেও কিন্তু করা যায়। তবে ওই স্লোপ গুলোকে ঠিকঠাক মানে ইনভলভ, যত এবারে কমপ্লেক্সিটি যত আসবে মানে ইকুয়েশনের ইনভলভনেস এর ভেরিয়েবলের সংখ্যা যত বেশি হয়ে হবে, স্লোপ ফিল্ড ডিফাইন করা তত বেশি কষ্টকর হবে। ঠিক আছে, এটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়েছি বলে খুব একটা সহজ চলে এসছে, কিন্তু সেকেন্ড অর্ডার বা হায়ার অর্ডার যদি স্লোপ ফিল্ড আমাকে ব্যাখ্যা করতে পারা যায়, তাহলে এক একটা রিসার্চ পেপারে এক একটা আর্টিকেল বেরিয়ে যাবে স্লোপ ফিল্ড ব্যাপারগুলো। ঠিক আছে, আমি এটা ফার্স্টে স্লোপ ফিল্ড জিনিসটা কি বোঝানোর জন্য আমি এটাকে মোটামুটি একটু ডেসক্রাইব করেছি। তারপর যেটা যাব আমি, সেটা হচ্ছে ফেজ প্লেন আর ফেজ পোর্ট্রেট। ফেজ প্লেন কি? ফেজ প্লেন হচ্ছে যেমন একটা ইকুয়েশন দিয়ে বোঝা যাক, যে এক্সাম্পলটা আমি নিয়েছি যে d2x/dt2 ইকুয়াল টু f অফ x, dx dt। এই যে মোশনটা, যেটা পার্টিকেলটা যে মোশনটা এক্সিকিউট করছে, একটা পার্টিকেল মোশনটা এক্সিকিউট করছে, যার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হচ্ছে d2x/dt2 ইকুয়াল টু f অফ x, dx dt। তাহলে গোটা মোশনটা আমি x আর dx dt টার্মে এক্সপ্রেস করতে পারছি। ঠিক আছে, এইটাই হচ্ছে তাহলে আমি এমনি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে এক্স আর ওয়াই কোঅর্ডিনেট দ্বারা কোনো একটা পয়েন্টকে ডেসক্রাইব করতে পারতাম, কিন্তু এখানে এক্স আর ডিএক্স ডিটি দিয়েই আমি ব্যাখ্যা করতে পারছি। তাহলে এখানে এক্স আর ডিএক্স ডিটিটা হলো এক্স এর জায়গায় আমি এক্স এর জায়গায় আমি এক্স আর ওয়াই এর জায়গায় আমি ডিএক্স ডিটি কে প্লট করে আমি একটা কোঅর্ডিনেট সিস্টেম তৈরি করেছি, যে কোঅর্ডিনেট সিস্টেমটা হচ্ছে ফেজ প্লেন। অর্থাৎ সার্টেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনে সার্টেন ক্যারেক্টারিস্টিক বোঝানোর জন্য যে প্লেনটাকে ক্রিয়েট করা হয়, মানে এখানে এক্স আর ডিএক্স ডিটি দিলে আমি সবকিছু বুঝে যাবো। তারপরে ওয়াই অ্যাক্সিস বরাবর আমি ডিএক্স ডিটি টাকে দিয়েছি, আর এক্স অ্যাক্সিস বরাবর সিম্পলি এক্স টাকে দিয়েছি। তাহলে এক্স আর ডিএক্স ডিটি কোঅর্ডিনেট দ্বারা আমি d2y/dt2 কোঅর্ডিনেটের আর কি এক্সপ্রেশনটা আমি বার করতে পেরে যাবো। সেটা এই এক্স আর ডিএক্স ডিটি দিয়ে যে প্লেনটাকে করছি সেটা হচ্ছে ফেজ প্লেন। আর ফেজ পোর্ট্রেট মনে হচ্ছে ওই প্লেনে যে ট্র্যাজেক্টরি গুলো পাবো, মানে ওই প্লেনে এক্স আর ডিএক্স ডিটি দিয়ে যে পার্টিকেলটা মুভ করবে, ওই মুভ করার জন্য যে পার্টিকেলের মোশনটা পাবো, ওই যে মোশনটা হচ্ছে সেটা মোশনটাকে আমি ফেজ পোর্ট্রেট বলবো। ঠিক আছে, এরপর একটা টার্ম আছে সেটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। ক্রিটিক্যাল পয়েন্ট কাকে বলবো না, যে যার দরুন ক্রিটিক্যাল পয়েন্ট বলবো x0 y0 কে যদি p অফ x0 y0 0 হয় আর q অফ x0 y0 যদি 0 হয়, তাহলে সেই পয়েন্টটাকে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বলবো। এবার ক্রিটিক্যাল পয়েন্ট আমি এখানে আমার ডিসকাশনে ক্রিটিক্যাল পয়েন্টকে সবসময় 0 0 দিয়ে আমি নিয়ে গেছি। আমি বলছি না যে 0 0 ছাড়া 0 0 যে কোনো একটা সিস্টেমের পার্টিকুলার সিস্টেমের ক্রিটিক্যাল পয়েন্ট হবে তার কোনো মানে নেই। ক্রিটিক্যাল পয়েন্ট 0 0 ছাড়াও অন্যান্য পয়েন্টেও হতে পারে, কিন্তু আমি অ্যাজ সিম্পলের জন্য আমি 0 0টাকে কনসিডার করেছি। আর তাহলে ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে যেটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ গুলো যে যে পয়েন্টে ভ্যারি হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট, বা এটা অনেক নাম আছে, ক্রিটিক্যাল পয়েন্ট বলতে পারো, বা এখানে তুমি ইকুইলিব্রিয়াম পয়েন্ট বা স্টেশনারি পয়েন্ট, এই পয়েন্টটার নাম আছে। তো আমরা এখানে নামটা বিভিন্ন বইয়ে বিভিন্ন অথার সাজেস্ট করে নামগুলো। কোনো অথার হয়তো যেমন এস এল রসি ক্রিটিক্যাল পয়েন্ট দিয়েছে নামটা, সিনেটনের যদি বইটা দেখো তাহলে ওখানে ওই ক্রিটিক্যাল সিস্টেমের নামটা হয়তো ইকুইলিব্রিয়াম পয়েন্ট দিয়ে চালু করেছে, বা নেটে যদি দেখো তাহলে ওটাকে স্টেশনারি পয়েন্ট দিয়ে ব্যাখ্যা করেছে। মোট কথা নাম অনেক হলেও বিহেভিয়ারটা হচ্ছে যে এটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন 0 হয়ে যাবে, যেটা ডিএক্সডিটি যে পয়েন্টে 0, ডিওয়াইডিটি সাইমultaneously 0 হতে হবে। যে একটা 0 হলো ডিওয়াইডিটিটা 0 হলো তা কিন্তু না, সাইমultaneously যে পয়েন্টে 0 হবে ডিএক্সডিটি আর ডিওয়াইডিটি, সেই টার্মগুলোকে আমরা বলবো ক্রিটিক্যাল পয়েন্ট। আমরা কিন্তু এখানে সব অটোনোমাস সিস্টেমের উপর কাজ করেছি, টাইম অর্থাৎ টাইম ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম।
টাইম ডিপেন্ডেন্ট সিস্টেম হলে তা কিন্তু খুব জটিল হয়ে যাবে ক্রিটিক্যাল পয়েন্টকে ব্যাখ্যা করা। তারপর হচ্ছে আইসোলেটেড ক্রিটিক্যাল পয়েন্ট। আইসোলেটেড ক্রিটিক্যাল পয়েন্ট মানে কি, যে ওই ক্রিটিক্যাল পয়েন্টের নেবারহুডে যদি কোনো ক্রিটিক্যাল পয়েন্ট না থাকে তাহলে সেটা হচ্ছে আইসোলেটেড ক্রিটিক্যাল পয়েন্ট। x0 y0টাকে যদি ক্রিটিক্যাল পয়েন্টটাকে আইসোলেটেড বলবো যদি একটা নেবারহুড পাই, যাই ওই নেবারহুডের মধ্যে অন্য কোনো যদি ক্রিটিক্যাল পয়েন্ট না থাকে তাহলে সেটা হচ্ছে আইসোলেটেড ক্রিটিক্যাল পয়েন্ট। দুটো ডেফিনেশন আমরা জানবো, একটা হচ্ছে অ্যাপ্রোচিং পাথ আর একটা হচ্ছে এন্টারিং পাথ। অ্যাপ্রোচিং পাথ কি আমি ছবিতে গিয়ে বলছি। এটা এই যে ডেফিনেশনটা একবার পড়ে নি। সি হচ্ছে একটা পাথ অফ দ্য সিস্টেম ওয়ান। ওয়ান বলতে ওই অটোনোমাস সিস্টেম, ডিএক্স ডিটি ইকুয়াল টু পি অফ এক্স ওয়াই, ডিওয়াই ডিটি ইকুয়াল টু কিউ অফ এক্স ওয়াই। আর এক্স যদি এফ টি কমা জিটি উইথ দ্য সলিউশন অফ ওয়ান হয় হুইচ রিপ্রেজেন্ট সি প্যারামেট্রিক্যালি। সি যে এইখানে যে অটোনোমাস সিস্টেমটা পাচ্ছি ডিএক্স ডিটি ইকুয়াল টু পি অফ এক্স ওয়াই, ডিওয়াই ডিটি ইকুয়াল টু কিউ অফ এক্স ওয়াই, এখানে যদি কেউ এখানে সলিউশনটা কিভাবে পাবো, যদি ডিওয়াই ডিটি ডিভাইড বাই যদি ডিএক্স ডিটি করি তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কিউ বাই পি পেয়ে যাবো। ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কিউ বাই পি পেয়ে যাবো। তাহলে এইখান থেকে কিন্তু আমি পাথগুলোকে এক একটা পাথগুলোকে ক্যারেক্টারাইজ করতে পারি। যে এখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে পাথগুলো পাচ্ছি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কিউ বাই পি, ওটাকে সলভ করা গেলে ভালো, না করা ভালো, কোনো অসুবিধা নেই। এইখান থেকে আমি কিন্তু এক একটা পাথগুলো পাচ্ছি। ওই পাথগুলোকে আমি কিন্তু পরবর্তীকালে আমি লেখা যে বলেছি অ্যাপ্রোচিং পাথে যে সি বি দা পাথ, সি বি দা পাথ মানে আমি ওখানে ডিওয়াই ডিএক্স করে নিয়েছি, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কিউ বাই পি করে আমি পাথগুলোকে পাচ্ছি। সি বি দা পাথ অফ দা সিস্টেম যদি এটা হয়, এবার সিটাকে যদি আমি প্যারামিটারাইজেশন করি মানে এক্স ইকুয়াল টু এফটি আর ওয়াই ইকুয়াল টু জিটি দিয়ে, তাহলে তাই আমি ধরে নিলাম প্যারামিটারাইজ করেছি আর কি এক্স ইকুয়াল টু এফটি আর ওয়াই ইকুয়াল টু জিটি দিয়ে। তাহলে 0 0 যদি ক্রিটিক্যাল পয়েন্ট অফ ওয়ান হয় তাহলে একটা পাথকে অ্যাপ্রোচ টু দ্য ক্রিটিক্যাল পয়েন্ট 0 0 বলবো যদি লিমিট টি টেন্স টু প্লাস ইনফিনিটি এফটি ইকুয়াল টু 0 অ্যান্ড লিমিট টি টেন্স টু ইনফিনিটি জিটি ইকুয়াল টু 0। অর্থাৎ কি না, ছবিতে যদি দেখা যায় এই পাথটা হচ্ছে এই ধরনের পাথ, যেমন কি না টি টেন্স টু ইনফিনিটির জন্য এখানে 0 0টা হচ্ছে অরিজিনটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। তো অ্যাপ্রোচিং পাথ মনে হচ্ছে যে ওই এক একটা পাথ আর কি, অ্যারো অ্যারো দিয়ে যে সিম্বল গুলো দেওয়া আছে ওই অ্যারো সিম্বল দিয়ে এক একটা পাথকে বোঝানো হয়েছে। তাহলে এক একটি পাথ দিয়ে ও ক্রিটিক্যাল পয়েন্টে নেবারহুডে আসার চেষ্টা করছে, ওয়াইন্ডিং হয়ে যাচ্ছে কিন্তু ঢুকতে পারছে না ক্রিটিক্যাল পয়েন্টে, এন্টার করতে পারছে না, জাস্ট ওর কাছে গিয়ে ওয়াইন্ড করে যাচ্ছে, মানে স্পাইরাল বিহেভিয়ার করছে কিন্তু ওর মধ্যে প্রবেশ করতে পারছে না প্রত্যেকটা পাথ। কেউ কিন্তু এন্টার করেনি পাথগুলোকে, ওই ক্রিটিক্যাল পয়েন্টে নেবারহুডে গিয়ে স্পিং করে যাচ্ছে। এই যে সিস্টেমটা এটাকে এই পাথগুলোকে এই পাথগুলোকে বলা হয় অ্যাপ্রোচিং পাথ। আর আরেকটা যে পাথ আছে সেটা হচ্ছে এন্টারিং পাথ। এন্টারিং পাথ, এন্টারিং পাথ মানে কি কোনটা, ওই যে সি যে প্যারামিটারাইজ করেছি এক্স ইকুয়াল টু এফটি আর ওয়াই ইকুয়াল টু জিটি দিয়ে, যদি লিমিট টি টেন্স টু ইনফিনিটি জিটি বাই এফটি এক্সিট করে, মানে কি ওই পাথগুলো যদি ক্রিটিক্যাল পয়েন্টের মধ্যে যদি ঢুকে যায় বলতে কি এরা কিন্তু দেখা যাচ্ছে যেমন একটা পাথ এই দিক থেকে ঢুকছে একটা পাথ ওই দিক থেকে ঢুকছে, ওই 0 0 ওটাকে ক্রিটিক্যাল পয়েন্ট বলছে। তার মানে কি এটা শুধুমাত্র 0 0 নেবারহুডে আসছে না, গোটা 0 0 পয়েন্টটাকে এন্টার করে যাচ্ছে, সেটা চার দিক থেকে এন্টার করছে। এইটা একটা পাথ নিলাম, হ্যাঁ একটা যেমন π/4 ইনক্লিনেশন দিয়ে যেটাকে আমি দেখাতে চাইছি, ওই পাথটা হয়তো π/4 তে যেটা আছে সেটা π/4 ইনক্লিনেশন গ্রেডিয়েন্টের পাথটা হয়তো দেখা যাচ্ছে যে এই দিক থেকে আসছে আর এই দিক থেকে আসছে। এই গোটা পাথ গুলো কিন্তু অরিজিনে অ্যাপ্রোচ করছে, আর অরিজিনে অ্যাপ্রোচ না শুধু না কিন্তু এন্টার করে যাচ্ছে। এখানে অরিজিনের দিকে কারণ হচ্ছে কারণ টি টেন্স টু ইনফিনিটি নিয়েছি, এখানে যদি আমি টি টেন্স টু মাইনাস ইনফিনিটি নিতাম, টি টেন্স টু মাইনাস ইনফিনিটি এফটি যদি বার করতাম, তাহলে এই অ্যারো গুলো অরিজিনের টুয়ার্ডস দিতাম না, তাহলে অরিজিনের অপোজিট ওয়ার্ডস দিতাম। তাহলে তখন টি টেন্স টু মাইনাস ইনফিনিটি করে আমি যেহেতু ডেফিনেশনে টি টেন্স টু ইনফিনিটি এফটি বার করছি, তাহলে ওই অ্যারো গুলো আমি অরিজিনের দিকে দিয়েছি। যদি টি টেন্স টু মাইনাস ইনফিনিটি করতাম তাহলে ওই অ্যারো গুলো কিন্তু ওই পাথ গুলো অপোজিট টু দা অরিজিন হয়ে যেত, টুয়ার্ডস টু দা অরিজিন হতো না। তাহলে এই যে পাথগুলো এই পাথগুলো হচ্ছে এন্টারিং পাথ। অ্যাপ্রোচিং পাথ আর এন্টারিং পাথের মধ্যে বেসিক্যালি যে ডিফারেন্সটা হলো, অ্যাপ্রোচিং পাথে ক্রিটিক্যাল পয়েন্টে নেবারহুড পাথগুলো স্পাইরাল ম্যানার হয়ে আছে, কিন্তু এন্টারিং পাথে ক্রিটিক্যাল পয়েন্টের অ্যারাউন্ডে পাথগুলো কিন্তু এন্টার করছে, স্পাইরাল হচ্ছে না, পাথগুলোকে এন্টার করে যাবে, সেই জন্য এর নাম হচ্ছে এন্টারিং পাথ আর ওটা হচ্ছে অ্যাপ্রোচিং পাথ। দুটো ডেফিনেশন জানতে হবে। বেসিক্যালি এই ডেফিনেশন গুলো আজকে শেষ করে দেবো পড়ে, যে ডেফিনেশন গুলো কি, তাহলে পরে তখন দেখা যেতে পারে। এই নন লিনিয়ার সিস্টেম অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন বেশ ইন্টারেস্টিং ব্যাপার। এটা মুখে যত বলে যেটা যতটুকু আমি বোঝাতে পারছি, যদি কেউ এটাকে আহ, বিষয়টাকে পড়ে তাহলে খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার হবে। কারণ নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন
এর বিহেভিয়ার আর সলিউশনের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন হাইলি কনসেপচুয়াল ব্যাপার। নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তার আবার এখানে সিস্টেম অফ এন অর্ডার নিয়েছি। বেসিক্যালি এগুলোকে যেগুলো পারফর্ম করা হয় সেগুলো সফটওয়্যার মাধ্যমে সলিউশন গুলো বা সলিউশনের বিহেভিয়ার গুলো ম্যাথমেটিক্যাল ম্যাটল্যাব এই সমস্ত সফটওয়্যার গুলো ইউজ করে এই সলিউশন গুলো বিহেভিয়ার গুলো করা হয়। এখানে বেসিক কতগুলো টার্মিনোলজি আমাদের জানতে হবে যাতে করে ওই জিনিসগুলোকে আর কি পড়তে বেশ সুবিধা হয়। যেমন হচ্ছে একটা একটা টার্ম হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্টকে কখন আমি সেন্টার বলবো, সেন্টার কখন বলবো, যদি আমি ডেফিনেশন না গিয়ে আমি ছবিতে যদি যাই তাহলে সেন্টার বলবো যে এইখানে 0 0টা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। সেন্টার হচ্ছে সেই সমস্ত পাথগুলো যেগুলো ওই ক্রিটিক্যাল পয়েন্টকে অ্যারাউন্ড করে সমস্ত পাথগুলো যেগুলো আছে সেগুলো ঘুরছে, ওইগুলো কিন্তু সার্কুলার পাথ হবে এমন কোনো মানে নেই, ক্লোজড পাথ একটা, বেসিক্যালি এগুলো একটা ক্লোজ পাথ। এই ক্লোজড পাথগুলো ডায়ামিটার গুলো যদি আমি 10 to 0 করি তাহলে সমস্ত পাথগুলো কি হবে যে অরিজিনে এসে কোইনসাইড করবে, কিন্তু অরিজিনে ঢুকে পড়বে না, অ্যাপ্রোচ করবে কিন্তু এন্টার করতে পারবে না। এই যে পাথগুলো ক্রিটিক্যাল পয়েন্টের নেবারহুডের যে পাথগুলো পাচ্ছি এগুলো তখন হয়ে যাচ্ছে, তখন ওই ক্রিটিক্যাল পয়েন্টটাকে আমি বলবো সেন্টার। অর্থাৎ সেন্টার হচ্ছে মানে ওই ক্রিটিক্যাল পয়েন্টের নেবারহুডের যে সমস্ত ক্লোজড পাথগুলো নিচ্ছি ওদের ডায়ামিটার গুলো যদি আমি 10 to 0 করি তাহলে ওই সমস্ত পাথগুলো ওই অরিজিনের কাছে এসে অ্যাপ্রোচ করে যাবে, কিন্তু অরিজিনে এন্টার করবে না, অ্যাপ্রোচ করবে জাস্ট। তাহলে যে ক্রিটিক্যাল পয়েন্টের যে বিহেভিয়ারটা পাবো সেটা হচ্ছে সেন্টার। আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে স্যাডেল পয়েন্ট। স্যাডেল পয়েন্ট মানে কোনটা, স্যাডেল পয়েন্টে যদি আমি ছবিটা যাই, ছবিটা গিয়ে দেখি যদি 0 0টাকে যদি স্যাডেল পয়েন্ট বলবো, যদি যদি এক জোড়া পাত পাই যেটা অরিজিনে ঢুকছে, অর্থাৎ ওয়াই অ্যাক্সিস বরাবর যে পাতটা হচ্ছে সেটা অরিজিনে ঢুকছে, আরেক জোড়া পাত যদি পাই যেটা অরিজিন থেকে বেরিয়ে যাচ্ছে, যেমন ওই এক্স অ্যাক্সিস বরাবর পাতটা ওটা হচ্ছে অরিজিন থেকে বেরিয়ে যাচ্ছে, আরেক জোড়া পাত ওই ক্রিটিক্যাল পয়েন্টে ঢুকছে যে ওয়াই ওয়াই। আর বাকি 4টে ডোমেনের পাতগুলো যদি অ্যাসিম্পটোটিক বিহেভিয়ার ফল করে ওই ক্রিটিক্যাল পয়েন্টের অ্যারাউন্ডে, তাহলে ওই ক্রিটিক্যাল পয়েন্টটাকে আমি বলবো স্যাডেল পয়েন্ট। অর্থাৎ এক জোড়া পাত ঢুকছে অরিজিনে, আরেক জোড়া পাত বেরোচ্ছে। আর 4টে ডোমেনের যে পাথগুলো আছে ওই পাথগুলো ওই পয়েন্টের ক্রিটিক্যাল পয়েন্টের নেবারহুডে সব অ্যাসিম্পটোটিক বিহেভিয়ার ফল করছে। এই যে পাথটা পাবো মানে এই যে ক্রিটিক্যাল পয়েন্টের বিহেভিয়ারটা পাবো এটা হচ্ছে স্যাডেল পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে স্পাইরাল পয়েন্ট, আরেকটা পাবো যেটা সেটা হচ্ছে নোড। আচ্ছা, হ্যালো সুব্রত, সুব্রত হ্যাঁ বলছি যে তোমার আর কতটা আছে, মানে আমাদের টাইমটা ওভার আর কি, ঠিক আছে? ও তাহলে আমি এখানে বলে শেষ করছি, ঠিক আছে? তাহলে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। স্পাইরাল পয়েন্ট, ঠিক আছে? স্পাইরাল পয়েন্ট বলতে কি, স্পাইরাল পয়েন্ট বলতে কি বলবো, স্পাইরাল হচ্ছে যে ক্রিটিক্যাল পয়েন্টটাকে স্পাইরাল বলবো যদি ওই প্রত্যেকটা পাথ যদি ওই যে ক্রিটিক্যাল পয়েন্টের নেবারহুডে যদি অ্যাপ্রোচ করে কিন্তু এন্টার করতে কিন্তু পারবে না। এখানে প্রত্যেকটা পাথ দেখা যাচ্ছে কি হচ্ছে না যে ওই ক্রিটিক্যাল পয়েন্টের কাছে এসে স্পাইরাল বিহেভ করছে কিন্তু এন্টার কিছু করতে পারবে না, সেটাই বলছে এই ধরনের যে বিহেভিয়ারটা সেটা হচ্ছে স্পাইরাল পয়েন্ট। এখানে টুয়ার্ডস, যেহেতু পাথগুলো টুয়ার্ডস টু অরিজিন দেয়া আছে বলে অ্যারোটা আমি অরিজিনের দিকে দিয়েছি। যদি এটা টি টেন্স টু মাইনাস ইনফিনিটি দিতাম, ওই যে সেকেন্ড পয়েন্টটা দিয়েছে পি অ্যাপ্রোচেস 0 0 অ্যাজ টি টেন্স টু প্লাস ইনফিনিটি অর টি টেন্স টু মাইনাস ইনফিনিটি, যদি আমি এখানে টি টেন্স টু মাইনাস ইনফিনিটি দিতাম তাহলে ওই অ্যারো পাথগুলো আমাকে অপোজিট টু দ্য অরিজিন আসতাম। তো তখন ওই অ্যারো গুলো আমি টুয়ার্ডস টু অরিজিন দিয়ে করতাম না আর কি, অপোজিট টু করতাম, অরিজিন থেকে বেরিয়ে যাচ্ছে আর কি টি টেন্স টু মাইনাস ইনফিনিটি নিলে। তাহলে এখানে যেহেতু পিটা 0 0 তে অ্যাপ্রোচ করছে আর টি টেন্স টু প্লাস ইনফিনিটিতে, আর ক্রিটিক্যাল পয়েন্টের নেবারহুডে পাথগুলো কি না অ্যাপ্রোচ করছে কিন্তু এন্টার করছে না, আর অ্যাপ্রোচ করলে কিন্তু এন্টার করবে না, লাইক ওই যে সিস্টেমটা যেটা হয়ে যাবে সেটা দেখতে কিন্তু এটা হবে স্পাইরাল মতো হয়ে যাবে। এই ধরনের করে বলবো আমরা, ওই পয়েন্টটাকে স্পাইরাল পয়েন্ট বলবো। ঠিক আছে, আরো দুটো ডেফিনেশন ছিল, নোড একটা ছিল আর একটা ছিল স্টেবল আর অ্যাসিম্পটোটিক স্টেবল, এই দুটো লাস্ট ছিল। ঠিক আছে, তো কোনো সময় যেহেতু আমাদের শেষ হয়ে আসছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কন্টিনিউ করে না, কন্টিনিউ করে না। আর দুটো ডেফিনেশন আছে, বেশি নেই, ঠিক হ্যাঁ, আছে? ঠিক আছে, ঠিক আছে, কন্টিনিউ করে না, কন্টিনিউ করে না। আরেকটা হচ্ছে নোড। নোড কাকে বলবো ক্রিটিক্যাল সিস্টেমে? এখানে বক্তব্যটা হচ্ছে নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এই যে সলভনেস, এটা ঠিক আছে, এই সলভনেসটা আমাদের কিন্তু যদি থিওরিটিক্যাল পড়তে হয় তাহলে আমরা এখন এই টার্মগুলোকে ডিফাইন করছি কিন্তু এগুলোকে ইন টার্মস অফ আইগেন ভ্যালু দিয়েও এক্সপ্রেস করা যায়। মানে একটা অটোনোমাস সিস্টেমে ক্যারেক্টারিস্টিক একটা ইকুয়েশন দিল হয়তো dx dt ইকুয়াল টু সামথিং p অফ x y, dy dt ইকুয়াল টু q অফ x y, তাহলে ওইখানে সিস্টেমটাকে যদি dx dt ইকুয়াল টু a অফ x আকারে যদি লিখি, ম্যাট্রিক্স ফর্মে লিখি, তাহলে ওই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুর উপরও এই পাথগুলো ডিপেন্ড করে যায়। আর ওইখান থেকে কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক, এটা নেট গেটেরও একটা ইম্পর্টেন্ট টপিক, কারণ ওইখান থেকে প্রত্যেক বছরই কোশ্চেন আছে নন লিনিয়ার সিস্টেমের এই জায়গাটায়।
ওই আইগেন ভ্যালু থেকেও আমরা বলে দিতে পারি যে পয়েন্টটা, ক্রিটিক্যাল পয়েন্টটা কি হবে আর কি, স্যাডেল পয়েন্ট হবে না আপনার স্পাইরাল হবে না নোড হবে, কোন কি হবে ওই আইগেন ভ্যালুর উপর, কন্ডিশন গুলোর উপর। যদি আইগেন ভ্যালু সাপোজ বলতাম যে ওই কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের যদি আইগেন ভ্যালু গুলো অপোজিট সাইন থাকতো, তাহলে তখন স্যাডেল পয়েন্ট চলে আসতো। আর স্যাডেল পয়েন্ট হয়ে গেলে ওটা আনস্টেবল ফানস্টেবল ওগুলো ক্যারেক্টারাইজ আছে, বলা যেতে পারে যে আইগেন ভ্যালু দিয়ে, ওই ইন টার্মস অফ আইগেন ভ্যালু থেকে বলা যেতে পারে যে রেগোরাস এই লিমিটটা যদি না বার করেন, লিমিট টি টেন্স টু ইনফিনিটি পিটি বা লিমিট টি টেন্স টু ইনফিনিটি মাইনাস কিউটি, হ্যাঁ, এগুলো না বার করেও ইন টার্মস অফ আইগেন ভ্যালু তো এক্সপ্রেস করা যায় এই প্রবলেম গুলোকে। তাহলে নোড কাকে বলবো? নোড হচ্ছে 0 0 আর এই পয়েন্ট গুলো হচ্ছে সবগুলো হচ্ছে আইসোলেটেড ক্রিটিক্যাল পয়েন্ট, ঠিক আছে? আইসোলেটেড ক্রিটিক্যাল পয়েন্ট নেওয়ার উদ্দেশ্য, যদি ক্রিটিক্যাল পয়েন্টটা আইসোলেটেড না হয়, নেবারহুডে যদি অনেক ক্রিটিক্যাল পয়েন্ট চলে আসে, তখন লিমিট সাইকেল ফর্ম করে যায়। ওই লিমিট সাইকেল ক্যালকুলেট করা একটা অ্যাপ্লাইড এর মাইলস্টোন কাজ। লিমিট, একটা লিমিট সাইকেলের বিহেভিয়ার ডিটারমিন করা খুব শক্ত কাজ, তার জন্য খুব শক্ত প্রোগ্রামিং এর দরকার হয়। তার জন্য আমরা এখানে আইসোলেটেড ক্রিটিক্যাল পয়েন্টের নিয়ে আমরা ডিসকাস করেছি, যা হচ্ছে সব। তো নোড কাকে বলবো? যে নোড বলবো যে ওই 0 0 পয়েন্টটাকে, ক্রিটিক্যাল পয়েন্টটাকে নোড বলবো যদি পাথ গুলো টু অরিজিনে যদি এন্টার করে যায়। পাথ এন্টারিং অফ দ্য পাথ যদি পাথ গুলো, সরি, অরিজিনে যদি পাথ গুলো এন্টার করে, মানে স্পাইরাল বিহেভিয়ার হবে না, মানে অ্যাপ্রোচিং পাথ হবে না, এন্টারিং টুয়ার্ডস দ্য অরিজিন। লাস্ট যে পয়েন্টটা দিয়েছি, পি এন্টার্স 0 0 আর টি টেন্স টু প্লাস ইনফিনিটি, অর্থাৎ পাথ গুলো 0 0 দিয়ে অ্যাপ্রোচ করতে হবে, তবে যে পিকচারটা আমরা পাবো সেটা হচ্ছে নোড আর কি। এখানে দেখা যাচ্ছে যেমন এক জোড়া অরিজিন দিয়ে ঢুকছে, সব পাথ গুলো অরিজিন দিয়ে এন্টার্স করছে। আমি আবার বলছি, অরিজিন দিয়ে এন্টার্স করছে মানে টি টেন্স টু প্লাস ইনফিনিটি নিচে বলে, টি টেন্স টু মাইনাস ইনফিনিটি নিলে অ্যারো গুলো কিন্তু অপোজিট টু দা অরিজিন হয়ে যেত। এই যে বিহেভিয়ারটা পাবো ক্রিটিক্যাল সিস্টেমে, এই ক্রিটিক্যাল সিস্টেমে যেটা ফল করেছে আর কি, আইসোলেটেড ক্রিটিক্যাল পয়েন্ট, এটাকে নোড বলবো আমরা। নোড আরেকটা যেটা আছে, এই নোডের এই হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্টের ক্যারেক্টারাইজ, অর্থাৎ ক্রিটিক্যাল পয়েন্ট বলতে আমরা যেটা যেটা পেলাম সেটা হচ্ছে স্পাইরাল পেলাম, তারপর নোড পেলাম, সেন্টার পেলাম, স্যাডেল পয়েন্ট পেলাম। এই 4 ধরনের ক্রিটিক্যাল পয়েন্ট কিন্তু আমরা পেলাম। এই ক্রিটিক্যাল পয়েন্টের স্টেবিলিটি ব্যাখ্যা করা হচ্ছে আমাদের মেইন টপিক। নন লিনিয়ার ডাইনামিক্যাল সিস্টেমে যেটা মেইন যেটা হয়, ক্রিটিক্যাল পয়েন্ট গুলোকে বার করতে হয়, আর ক্রিটিক্যাল পয়েন্টে বার করে সিস্টেমটা, ওই নেবারহুডের সিস্টেমটা স্টেবল হচ্ছে না আনস্টেবল হচ্ছে। যেমন স্টেবলের যদি একটা এক্সাম্পল দিই, যেমন বেসিনে যখন আমরা বেসিন, বাড়িতে যে বেসিনের ওপরে যখন আমরা জলটা খুলি, কলটা যখন খুলি, দেখবে জলগুলো একটা সার্টেন পয়েন্টের কাছে অ্যাপ্রোচ করে, মানে প্রত্যেক মানে যা হয়, জলটা তো উপচে বাইরে পড়ে যায় না। জলটা যখনই খুলি তখন জলের সমস্ত ভাগটাই বেসিনের একটা পয়েন্টের দিকে অ্যাট্রাক্ট হয়। তার মানে বেসিনের ওই পয়েন্টটা হচ্ছে পয়েন্ট অফ স্টেবিলিটি, মানে ওই পয়েন্টের নেবারহুডে সমস্ত ওই জলগুলোকে যদি আমি এক একটা কার্ভ আকারে যদি আমি মনে মনে যদি ভেবে নিই, তাহলে প্রত্যেকটা কার্ভ কি হচ্ছে না, একটা পয়েন্টের দিকে এগোচ্ছে, মানে ওই সার্টেন পয়েন্টের দিকে, যাতে যে পয়েন্ট দিয়ে জলটা আর কি বেরিয়ে যাচ্ছে। তাহলে ওই পয়েন্ট, বেসিনের ওই পয়েন্টটা হলো পয়েন্ট অফ স্টেবিলিটি। পয়েন্ট, ওই ধরনের স্টেবিলিটি, ওই ধরনের পয়েন্ট গুলোকে আমরা স্টেবল পয়েন্ট বলবো। আবার এক ধরনের আছে, যেমন হোস পাইপ আছে, পাইপে টাইট পাইপ আছে, ওই পাইপে যদি আমি জল বার করি, জল যদি পাঠাই, সামান্য যদি একটা ফুটো করে দিই, তাহলে জলটা বাইরে ছিটকে পড়ে যাবে। তাহলে ওই যে, আর তার মানে কি, ওই বাইরে ছিটকে পড়ে যাওয়ার ওই যে ওই টাইপের মোশন গুলো, ওইগুলো হচ্ছে আনস্টেবল মোশন। মানে একটা পয়েন্ট থেকে বেরিয়ে যাচ্ছে ফ্লুইড বা সাবস্টেন্স, যদি বেরিয়ে যায় সেই যে পয়েন্টটাকে বলবো সেটাকে হচ্ছে আনস্টেবল। আর যদি একটা পয়েন্টে যদি কনভার্জ করে সমস্ত কার্ভ গুলো, তাহলে বলবো সেই সিস্টেমটা বলবো স্টেবল। স্টেবলের ডেফিনেশনে অতটা রিগোরাস ডেফিনেশন না গিয়ে আমি জিসটা বলছি যে ডেফিনেশনটা কি। বলছি সুব্রত, তুমি যে হ্যাঁ সিঙ্গুলারিটি বা এই নোড টোড এগুলো বললে, এবার আমরা ধরো হ্যাঁ সেই ক্যালকুলাসে মানে অ্যানালিসিসে যেগুলো সিঙ্গুলার জায়গায় একটা চ্যাপ্টার পড়েছিলাম, সেগুলো ধরো ডাবল পয়েন্ট, সিঙ্গুলার পয়েন্ট যেগুলো পড়া হয়েছিল, সেখানে নোড, কাপস, আইসোলেটেড পয়েন্টস এগুলো ছিল। তো সেখানে হ্যাঁ ওখানে ডেফিনেশন গুলো এইভাবে ছিল যে যে একটা পয়েন্টে দিয়ে যদি একটা কার্ভে অনেকগুলো ব্রাঞ্চ পাস করে তাহলে সেটা হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট, মোর দেন ওয়ান হুম ব্রাঞ্চ পাস করে সেটা সিঙ্গুলার পয়েন্ট। এবার যদি সাপোজ যদি কোনো একটা পয়েন্টে দুটো ব্রাঞ্চ পাস করে তাহলে সেটা ডবল পয়েন্ট। এবার দুটো ব্রাঞ্চের ওই পয়েন্টে যদি ট্যানজেন্ট গুলো যদি রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট হয়ে যায় তাহলে সেটা হচ্ছে নোড। আর ট্যানজেন্ট দুটো যদি রিয়েল অ্যান্ড কোইন্সিডেন্স হয়ে যায় তাহলে কাপস। আর ট্যানজেন্ট দুটো যদি মানে যদি এক্সিস্টিং না করছে, মানে সে তার কাছাকাছি পৌঁছাতে পারছে না, যেটা তুমি বলছিলে একটু আগে, সেটা হচ্ছে আইসোলেটেড পয়েন্ট।
তো এই যে ব্যাপারটা, ওই কনসেপ্টটা আর এই কনসেপ্টটা, তোমার যে কনসেপ্টটা বোঝালে সেই ডায়াগ্রামটা অনেকটা সেম মনে হলো, কিন্তু কি কিছু কি এক কি এগুলো? না তুমি যেটা ওটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কি ওটা ওই কাজ যেটা না পড়েছো তুমি না না বা না না ডিফারেন্সিয়াল না ওটা ইকুয়েশনে না, ডবল জাস্ট ভেরিয়েবল তুমি ওই তুমি দেখবে সে আমরা যেটা কাপসে ফার্স্ট ইয়ারে কার পড়েছিলাম। ট্রেসিং হ্যাঁ কার ট্রেসিং হ্যাঁ কার হ্যাঁ, ট্রেসিং কাপ এ তো ট্রেসিং এর ঠিক আগে আগে, হ্যাঁ নোট কাপস আইসোলেটেড পয়েন্ট কাপ ট্রেসিং এর ঠিক আগে যেটা পড়ানো হতো। না না এখানে দেখো তুমি যে ওইগুলো আর বলছিলে এগুলো কিন্তু ব্যাপারটা আলাদা বলি বলছো। দেখো ওইগুলো আর এগুলো এগুলো কিন্তু আলাদা। ওখানে ফাংশন অফ ডবল ভেরিয়েবল দিয়ে মোটামুটি পড়েছিল মনে হয় RT মাইনাস এস স্কোয়ার হ্যাঁ দিয়ে কন্ডিশন দিয়ে ওটা হয়েছিল, কিন্তু এখানে ডিফারেন্সিয়াল হ্যাঁ ইকুয়েশনের আর কি পার্টগুলো। হ্যাঁ এটা হ্যাঁ, কিন্তু দেখো ডবল তুমি যখন ভেরিয়েবল না। তোমার, হ্যাঁ এবার তোমার যে নোটটা ছিল সেখানে নোটের কার্ভটা কিন্তু সেরকমই ছিল যেটা এন্টার করছিল অরিজিনেতে, এবং ওর যে ট্যানজেন্ট গুলো দেখো ছিল রিয়েল অ্যান্ড ডিস্টিং ছিল। যে তোমার একটু নোটের ছবিটা বার করো, দেখো সেরকম ছিল কিন্তু। মানে আমি জাস্ট ডায়াগ্রামটা দেখে আমার ডেফিনেশন এবং সেই ডায়াগ্রামের ডেফিনেশনটা দেখো তোমার মিলছে, কিন্তু তুমি নোটের ডেফিনেশনটা দেখো। নোটের না হ্যাঁ নোট দেখো ওরকম ছিল কিন্তু। এটা এটা হ্যাঁ নোটের ডায়াগ্রামটা দেখো, হ্যাঁ হ্যাঁ এই নোটে দেখো তোমার এন্টারিং যেগুলো করছে কাপগুলো। এবার দেখো এতে যদি হুম তুমি ট্যানজেন্টটা ড্র করো, ওই হুম পয়েন্টে যদি ট্যানজেন্ট ড্র করো, সেই ট্যানজেন্ট গুলো বিভিন্ন কার্ভে ট্যানজেন্ট গুলো কি হচ্ছে রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট হচ্ছে, হুম সেই জন্য এটাকে নোট। অর্থাৎ তাহলে আমি যেটা বলতে না চাইছি তাহলে কি এখানে আমরা যে ওইখানে যেটা এখানে পড়েছিলাম এই কনসেপ্টটা কি সেম না আলাদা? না ওইখানে এবারে দেখতে হবে এখানে আমরা অটোনোমাস সিস্টেমের আর কি ক্রিটিক্যাল পয়েন্টের বিহেভিয়ার করছি, ঠিক আছে অটোনোমাস সিস্টেম। এবার তুমি যে জায়গায় পড়েছিলে ওই জায়গায় সিস্টেমটা কি অটোনোমাস ছিল না কি ছিল, মানে একটা ব্যাপারটা বলতে হবে। মানে আমি যে ঠিক ইয়ে তুমি কি পড়েছো তোমার কাছে আছে না, আমার কাছে তো সেটা নেই, সেই হচ্ছে ব্যাপারটা না আমি না সেটা রিলেট না, করতে আমি পারছি না। বলছি যে আমি কোন জায়গাটা বলছি দেখো, ওই কার্ভ ট্রেসিং এর সময় যখন আমরা কার্ভটাকে ট্রেস করছি তখন তো তার কতগুলো ব্রাঞ্চ আছে সেগুলো দেখতে হয়। ব্রাঞ্চ গুলো তার যে ক্রিটিক্যাল কতগুলো পয়েন্ট আছে সেটা দেখতে হবে। ওই ক্রিটিক্যাল যেটা তুমি বললে যে ওই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ গুলো জিরো করে ক্রিটিক্যাল পয়েন্ট বার করো, এবার সেই ক্রিটিক্যাল পয়েন্ট গুলো স্ট্যাটাসটা বার করতে হবে, অর্থাৎ সেই কোনো তার সিঙ্গুলার পয়েন্ট আছে তুমি দেখতে হবে। এবার সিঙ্গুলার পয়েন্টটা আবার কিরকম সিঙ্গুলারিটি, নোট কাপস না আইসোলেটেড সিঙ্গুলারিটি, সেইগুলো চেক তো করতে হবে। ওইখানে তো তুমি সেই যে একটু বলতে পারবে যে ওইখানে নোটের ডেফিনেশনটা কেমন ছিল, তাহলে আমি এখানে রিলেট করতে পারবো যে হ্যাঁ ডেফিনেশনটা কেমন নোটের ছিল। হ্যাঁ বলছি নোটের ডেফিনেশনটা হচ্ছে এটাই, যে কোনো একটা পয়েন্ট যদি সিঙ্গুলার পয়েন্ট হয়, সিঙ্গুলার পয়েন্ট মানে কি সেটা হুম, দিয়ে অনেকগুলো ব্রাঞ্চ পাস করছে। সে যেই পয়েন্টটা দিয়ে কোনো একটা কার্ভে যদি অনেক মেনি মোর দেন ওয়ান ব্রাঞ্চ পাস করে সেটা হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা এরপর সেই আচ্ছা প্রত্যেকটা ব্রাঞ্চের ওই পয়েন্টে তো ট্যানজেন্ট থাকবে, ট্যানজেন্ট থাকবে। হ্যাঁ ওই ট্যানজেন্ট গুলো হ্যাঁ যদি রিয়েল হয় এবং যদি ডিস্টিংক্ট হয়, রিয়েলও হ্যাঁ হচ্ছে আবার ডিস্টিং হচ্ছে, তাহলে সেটা হচ্ছে হ্যাঁ নোট। যদি যদি ট্যানজেন্ট গুলো রিয়েল হয় অ্যান্ড কয়েনসাইড করে যায়, তাহলে তোমার হচ্ছে ছবিটা হচ্ছে মানে তোমার সেটাকে তখন বলবো কাপস। আর যদি ট্যানজেন্ট গুলো যদি ইমাজিনারি হয়ে যায় তাহলে তখন বলবো এটা আইসোলেটেড পয়েন্ট। তো এই যে কনসেপ্টটা, তোমার যে কনসেপ্টটা কিছু মিল সুমিল বা মিল নেই এরকম কিছু ব্যাপার আছে কি, মানে টপিকটা কি সেম জায়গা না আলাদা? তাহলে তোমার একবার টপিকটা দেখতে হবে। তোমার যে ওই ইন টার্মস অফ ট্যানজেন্ট দিয়ে বলছো, হ্যাঁ ওই ইন হ্যাঁ ইন টার্মস অফ টার্মস অফ ট্যানজেন্ট দিয়ে ট্যানজেন্ট দিয়ে। কিভাবে ইন টার্মস অফ ট্যানজেন্ট দিয়ে ওরা কেমন ভাবে ডিফাইন, সেটা তো একটু ব্যাপারটা আছে না, যে কিভাবে ইন টার্মস অফ ট্যানজেন্ট দিয়ে ডিফাইন করছো, সেটা একটা হুম ডিফাইনের ব্যাপার থাকবে। হ্যাঁ এবারে ওটা দিয়ে আমি চট করে বলে দিতে পারবো না যে মিলটা এক। হ্যাঁ থাকতে পারে মিল, হুম না থাকার নয়, কারণ এইখানেও তুমি যখন ডিওয়াই ডিএক্স করছো না কিউ বাই পি চলে হুম আসছে, তো এবার ক্রিটিক্যাল হুম পয়েন্টে নেবার ওটা 0/0 চলে আসছে, বুঝলে তো? হুম ক্রিটিক্যাল হুম পয়েন্টের নেবারহুডে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0/0 ফর্ম চলে আসছে। এবারে ওই হুম সেন্সে যদি তুমি তোমার আমি মানে এক গুচ্ছে কার্ভ বা ব্রাঞ্চ টাঞ্চ যেটা বলছো ওই সেন্সে যদি আমি ওটা মিলাতে যাই, তাহলে কিছুটা হলেও সিমিলারিটি পাচ্ছি, কিন্তু টোটালটা যে আমি এগ্রি করে দেবো ওটার সাথে এটা সিমিলারিটি এখনো হ্যাঁ আমি তোমার টপিকটা পড়িনি, ঠিক আছে? হুম তোমার হুম, টপিকটা ওইটা ঠিক জায়গাটা যদি তুমি আমাকে সেন্ড করতে পারো তাহলে তোমার আমি বলতে পারবো যে হ্যাঁ দুটো জিনিস এক কিনা, ঠিক ঠিক আছে আছে ঠিক তুমি যে আছে, তুমি জায়গাটা এটা পড়বে। কন্টিনিউ করে নাও, হ্যাঁ পরে আলোচনা, হ্যাঁ, ঠিক আছে। আর দুটো জিনিস আছে, স্টেবল আর আনস্টেবল। স্টেবলের একটা উদাহরণ আমি বললাম যে বেসিনের যখন আমি জলটা খুলছি, তাহলে একটা পয়েন্টে নেবার কোনো জলই উপচে পড়ছে না আর কি, তাহলে ওই যে ওই পয়েন্টটাকে আমরা স্টেবল পয়েন্ট বলবো, কারণ ওইখানে সমস্ত মানে জলের এগুলোকে যদি এগুলোকে আমি এক একটা পাত ধরি, তাহলে ওই সমস্ত ওই পয়েন্টে নেবারহুডে গিয়ে আসছে আর কি, সেটা ওই পয়েন্টটাকে বেসিনের ওই পয়েন্টটা যেমন স্টেবল, সেই স্টেবল আর এই স্টেবল প্রায় অনেকটাই এক। যেমন কি না, প্রথমে 0/0টাকে আমি আইসোলেটেড ক্রিটিক্যাল পয়েন্ট ধরেছি, আইসোলেটেড যদি ক্রিটিক্যাল পয়েন্ট হয়, আর সি একটা হচ্ছে পাথ যেটাকে আমি ক্যারেক্টারাইজ করেছি এফটি আর জিটি দিয়ে, আর ডিটি আমি ডিস্টেন্স বার করেছি ওই এক্সটি এফটি আর জিটি থেকে ওই ক্রিটিক্যাল পয়েন্টের ডিস্টেন্স, ওই রুট আন্ডার অফ এটাকে আমি এক্সপ্রেস করতেই পারতাম এফটি -0 তার হোল স্কোয়ার প্লাস ডিটি -0 তার হোল স্কোয়ার,
ডিস্টেন্স বিটুইন এক্স আর ওয়াই থেকে 0 পয়েন্টে ডিস্টেন্সটাকে ডিনোট করেছি। আর সি পাথের উপর যে কোনো একটা পয়েন্ট নিয়েছি এফটিজিটি, ঠিক আছে? তাহলে আমি পয়েন্টটাকে স্টেবল বলবো, ক্রিটিক্যাল পয়েন্টটাকে, যদি দেয়ার এক্সিস্ট এ নেবারহুড ডেল্টা গ্রেটার দেন 0 সাচ দ্যাট এভরি পাথ সি ডি অফ টি জিরো লেস দেন ডেল্টা দ্যাট ইমপ্লাই ডি অফ টি লেস দেন ডিপস্যালেন্ট। মানে কি, যে এই টি জিরো পয়েন্টটা যেটা নিয়েছি ওই টি জিরো পয়েন্ট থেকে ক্রিটিক্যাল পয়েন্টের ডিস্টেন্স সেটা আমি লেস দেন ডেল্টা করছি। আর তারপরে আমি যেটা করছি ডি অফ টি লেস দেন ইপসাইলন, মানে ওই পাথের ওপর যে কোনো একটা পয়েন্ট থেকে ওই ক্রিটিক্যাল পয়েন্টের ডিস্টেন্স। তো এই দুটোকে আমি ডিটারমিন করে কিভাবে ডেফিনেশনটা বলবো, ডেফিনেশনটা হচ্ছে এরকম, ডি অফ টি জিরো লেস দেন ডেল্টা ওটা হচ্ছে ইনার সার্কেলটা আর কি, ভেতরের সার্কেলটা ডেল্টা, আর বাইরের সার্কেলটা হচ্ছে সেটা হচ্ছে ইপসাইলন রেডিয়াসের সার্কেল। তাহলে 0 0 পয়েন্টটাকে স্টেবল পয়েন্ট বলবো যদি ওর নেবারহুডে টি ইকুয়াল টু টি জিরো থেকে যদি কোনো একটা পাথ চুজ করি, তাহলে ওই পাথের যে কোনো একটা পয়েন্ট থেকে ওই ক্রিটিক্যাল পয়েন্টের ডিস্টেন্সটা যদি আমি মেজার করি, যে আরবিটারি একটা ডেল্টার থেকে যদি ছোট হয়, তাহলে ওই কার্ভের যে ট্র্যাজেক্টরিটা ওইটা পুরোটা ইপসাইলন ডিস্কের মধ্যে থাকতে হবে। মানে ওই কার্ভটা বেরিয়ে ইপসাইলন ডিস্ক, মানে ওই বড় যে ডিস্কটা আছে ওই বেরিয়ে ওই কার্ভটাকে উপচে পড়বে না, জলের উপচে পড়ার মতো কার্ভটা আর কি বেরিয়ে যাবে না, ওর ট্র্যাজেক্টরিটা ওর নেবারহুডের মধ্যেই থাকতে হবে। এই যদি বিহেভিয়ারটা থাকে তাহলে সেইটা পয়েন্টটাকে বলছে স্টেবল। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে অ্যাসিম্পটোটিক স্টেবল। অ্যাসিম্পটোটিক স্টেবল মানে কি, প্রথমে ওটাকে স্টেবল হতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ ওই যে ওই কার্ভটা একদম 0 0 কে অ্যাপ্রোচ করতে হবে। 0 0 কে 0 0 কে অ্যাপ্রোচ কেন, কারণ অ্যাসিম্পটোটিক স্টেবল বলবো প্রথমে সেটাকে স্টেবল থাকতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ লিমিট টি টেন্স টু ইনফিনিটি এফ টি ইকুয়াল টু 0 এন্ড লিমিট টি টেন্স টু ইনফিনিটি জিটি ইকুয়াল টু 0 হতে হবে। অর্থাৎ ওইখানে ক্রিটিক্যাল পয়েন্টে স্টেবল কি হচ্ছে, যে ক্রিটিক্যাল পয়েন্টে অ্যাপ্রোচ না করলে হবে, কিন্তু অ্যাসিম্পটোটিক স্টেবলে ওই 0 0 পয়েন্টে অ্যাপ্রোচ করতে হবে। টি টেন্স টু ইনফিনিটি এফ টি মানে 0, মানে এফ টিটা 0 তে অ্যাপ্রোচ করছে কিন্তু কোনোদিনও 0 কে টাচ করতে পারবে না। ওইখানে স্টেবিলিটি কিন্তু এই কন্ডিশনটা ছিল না, তাই বলতে পারবো যে অ্যাসিম্পটোটিক স্টেবল মানেই স্টেবল আর কি। এই ছিল মোটামুটি একটু বললাম যে নন লিনিয়ার ডিনামিক্স আর সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর ওয়েল পোস্ট নিয়ে, এটা মোটামুটি একটু চেষ্টা করেছিলাম আর কি। শুনুন তো, Thank you, Subrata. And if any questions, so please. শেষের জিনিসগুলো একটু ক্রিটিক্যাল, শেষের জিনিসগুলো পারলে কেউ একটু এসএল রসের বই বা গোরাচাঁদ লায়কের বইগুলো একটু ফলো করতে পারো, জিসি লায়ক বা এসএল রসের বইগুলো, ওইগুলো শেষের জিনিসগুলো বেশ ভালোভাবে ডিসক্রাইব করা আছে, জিনিসগুলো একটু দেখতে পারো, খুব ইন্টারেস্টিং জায়গা। ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে তো আমরা জানি যে ডিওয়াই ডিএক্স সলভ করলে ওয়াই ইকুয়াল টু পেয়ে যাবো, কিন্তু তা না, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যেও পিওরের অসংখ্য জিনিস আছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আরো বেশ ভালো করে তোলে। হ্যালো স্যার, স্যার একটা কোশ্চেন আছে। Yes, yes, please. Please, Hello? please. একটা কোশ্চেন আছে Yes. হ্যাঁ বলো, স্যার। বলছি স্যার, একদম ফার্স্ট পেজে যেটাতে একটা এস সাই ওয়াই, ওটা কি ফাংশন, মানে বুঝতে পারিনি ফাংশনটা। কোনটা ফাইডা? একদম ফার্স্ট পেজে একটা সাই ওয়াই বলে একটা ফাংশন ডিফাইন করেছে, ওই ফাংশনটা কি এরকম ফাংশন? সাই ওয়াই কি? হ্যাঁ, সাই ওয়াই, একদম ফার্স্ট পেজ। এটা জি অফ ওয়াই, ডিওয়াই ডিটি ইকুয়াল টু জি অফ ওয়াই, ওটা না, একদম একদম 1 নম্বর পেজে আছে না, ফার্স্ট পেজ, সেই পেজে একটা ফার্স্ট স্টার্টিং এ একটা সামথিং সাই সাই ওয়াই বলে একটা ফাংশন ছিল লাস্টে, মানে হ্যাঁ এখানে যাচ্ছে একটু উপরে, আর একটু উপরে, এখানে না, আর একটু উপরে, মানে হ্যাঁ ফার্স্ট পেজে। এটা কি ওই এক্স অফ 0 ইকুয়াল টু ইপসিলন ওটা? না এরপরে, এর আগে ফার্স্ট পেজ, এর আগে বলতে চাই এটা না, এর আগে পেজটা, এখানে এটা ফার্স্ট পেজ। এই যে হ্যাঁ এখানে ওই যে জি বাই এল এস আই ওয়াই, এটা কি ফাংশন সাই ওয়াই? ওটা সাইন ওটা এমজি র আমি ভেঙেছি আর কি। আচ্ছা ঠিক আছে, এমজি র হরাইজন্টাল আর ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে না, এমজি ওয়াই করেছে ওটা, ওই এমএল ওই বুঝতে পেরেছো ওটা কি করেছে, এমজি যে ফোর্সটা আছে তার মানে হরাইজন্টাল কম্পোনেন্ট আর ভার্টিক্যাল কম্পোনেন্টে ভেঙেছি। আচ্ছা আর এইখানে সাইন এম ইনটু এল দিয়ে ওটা মাস ডিনোট করছে, যে ওটাকে এল পার ইউনিট লেন্থে এল ধরেছি, তাহলে মাসটা এম ইনটু এল হচ্ছে,
তাহলে নিউটন ল অনুসারে ওটাকে আর কি রিজলভ করে ওটাকে লিখেছি। ওটা আমি বললাম না, কারণ অত কিছু ডিসক্রাইব করেছি বলে ওটা কিছু বলিনি। ওটা সাইন না, ওটা সাইন ওয়াই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর একটা কোশ্চেন আছে, ওই যেখানে প্যারাবোলার ছবিটা আঁকা আছে না, স্লোপ ফ্রি ডে। ওটা- হ্যাঁ 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 slope। আচ্ছা দাঁড়াও। হ্যাঁ ছবিটা বলো। এইখানে এখানে এম যখন -1, আপনি বললেন যে এটা নিচের দিকে হবে, অ্যারোটা এই দিকে, কিন্তু অ্যারোটা উপর দিকে করা আছে। ওটা নিয়ে এম ও ইকুয়াল টু ওটা, -1 আর হ্যাঁ হ্যাঁ মাইনাস, হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় -1 ওটাকে -2। ওটা এই দিকে হবে না, মানে অ্যারোটা তো নিচের দিকে হওয়ার কথা, লেখা আছে উপর দিকে আঁকাটা ফিগার 1-এ। ও ওইটা ব্যাপারটা হচ্ছে ওইখানে ডান দিকে ওয়াই এর কোনো টার্ম নেই, বুঝলে তো, ওইখানে শুধু এক্স এরই টার্ম আছে, ঠিক আছে। তার মানে এক্স ইকুয়াল টু ওয়াই এর 1 এর যে নেবারহুডে ওয়াই এর কোনো ভূমিকাই নেই, বুঝলে। ওইখানে যদি এক্স মাইনাস ওয়াই বা ইকুয়েশনটা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই বা এই টাইপের কিছু থাকতো, তখন আমি ওইটাকে আমি স্টিকনেসটাকে আমি নিচে নামাতে পারতাম বা ইয়ে দিকে করতে পারতাম। কিন্তু যেহেতু এখানে ওয়াই এর কোনো ইনভলভনেসই নেই, সেই জন্য আমি ওই জায়গাটাকে খাড়া রেখেছি, বুঝলে তো, বুঝাতে পারলাম। আমি জাস্ট এইটা এখানে দেখছি এম ইকুয়াল টু 2টা, যেরকম এম ইকুয়াল টু 1টা আমি বুঝলাম, এম ইকুয়াল টু 0টা বুঝলাম। ঠিক যদি সেই অ্যাপ্রোচে করি তাহলে এম ইকুয়াল টু -1টা আরো নিচে। ওটা আমি ডেসক্রাইব করেছি যে ওইভাবে আমি আর কি পার্টিকুলার এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে ওয়াই এর কোনো ইনভলভনেস নেই, তার জন্য ওইখানে আমি অ্যারোটাকে নিচে নামাইনি বা কিছু করিনি, ঠিক আছে। যদি ওয়াই এর ইনভলভনেস আসতো তাহলে আমি ওইটাকে ব্যাখ্যা করে আমি বলতে পারতাম। আর আরেকটা এক্সাম্পল আমি তখন গ্রুপে থাকলে আমি একটা গ্রুপে এক্সাম্পল দিয়ে দেবো, ঠিক আছে, যে এটাকে ওয়াই এর উপর ডিপেন্ড করে ওই যে নিচের ইটা কিভাবে নিচে হচ্ছে বা ওই হচ্ছে। বা তুমি একটা আইআইটি রুড়কির একজন ম্যাথমেটিক্স এর সন্দীপ অধিকারীর একটা লেকচার দেখতে পারো স্লোপ ফিল্ডের উপর, বুঝলে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ এনপিটিএল এ গিয়ে তোমাকে আমি বলতে পারি যে সাজেস্ট করতে পারি, এনপিটিএল এ গিয়ে তুমি সন্দীপ অধিকারীর একটা লেকচার দেখো স্লোপ ফিল্ডের উপর, ঠিক আছে, তুমি বুঝে যাবে জিনিসটা। আমি এটা একটা সিম্পল ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে ক্রিয়েট করেছি, ঠিক আছে। আচ্ছা, হ্যালো, আমি বলছি স্টাডি মেটেরিয়ালটা পড়ালেন, এটা এই পিডিএফ ফাইলটা আমাদেরকে প্রোভাইড করবেন? হ্যালো, শুনতে পাচ্ছেন কিছু? হ্যালো হ্যালো, এই স্টাডি মেটেরিয়ালটা যেটা পড়ালেন, যেটা থেকে আমাদের আগে করালেন, এই স্টাডি মেটেরিয়ালটা প্রোভাইড করবেন আমাকে? একটু হ্যাঁ অবশ্যই দিয়ে দেবো, অবশ্যই। তো ঠিক আছে, যখন কোয়েশ্চেন ঠিক আছে স্যার। হ্যালো হ্যালো, আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ বলো বলো। হ্যাঁ, আমি অভিষেক স্যার বলছি। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, বলছি যে তুমি যখন ওই রেগুলার পয়েন্ট বা ওই ধরনের যে কনসেপ্ট বলছিলে আর কি, হুম হুম হুম, কামিং ফ্রম কমপ্লেক্স অ্যানালিসিস, রাইট? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ। Because if you consider a differential equation whose coefficients are complex valued functions, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, right? Apply series method to many differential equations, wave equations, there are many. So, if you consider the complex, then you what can I say? Your আচ্ছা বলছি স্যার, আমি এখানে সাউন্ডটাতে কিছু প্রবলেম আসছে, কিছু সেরকম ভালো হ্যাঁ শুনতে পাচ্ছি সাউন্ডটাতে না প্রবলেম হচ্ছে, শুনতে পাচ্ছি না সাউন্ডটাতে, খুব খুব কাটা কাটা আসছে কথা। খুব খুব একটা কেমন আওয়াজ আসছে, একটা নয়েজ আসছে কিছু। আমি তো এখানে হ্যাঁ আমি প্রশ্নটা হালকা আন্দাজ করতে পারলাম আপনার স্যার, যে ওই যে কমপ্লেক্স অ্যানালাইসিসের যে থিওরি অনুযায়ী যে পিটিটা আর যদি কিউপিটা যদি কমপ্লেক্স ফাংশন থাকতো তাহলে এই সলিউশন বা এইগুলো কি হতো, ঠিক স্যার? না, যেটা আমি যেটা বলতে চাইছি যে হোয়াট এভার ইউ হ্যাভ ডিসকাসড ইট ক্যান বি ট্রান্সলেটেড ইনটু কমপ্লেক্স ভ্যালুড ফাংশনস, ইজন্ট ইট? আচ্ছা স্যার, এটা না স্যার আমি এটাকে কমপ্লেক্স ভ্যালুড ফাংশনের কোফিশিয়েন্ট গুলোকে আমি ট্রান্সফর্ম করিনি, আমি ভেরিয়েবল গুলোকে রিয়েলি নিয়েছি, সলিউশনটা আমি কমপ্লেক্সে গেছি, বুঝলেন স্যার?
আমি কোফিশিয়েন্ট গুলো রিয়েলি নিয়েছি, বুঝতে পারছি, যেমন এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা, এখানে কোফিশিয়েন্ট গুলো আমি রিয়েলি গেছি, কিন্তু এই সলিউশনটা যেটা আসবে ওই সিঙ্গুলার পয়েন্টের নেবারহুডে বা এতে, তখন আমি কমপ্লেক্স এর সলিউশন পেয়ে যাবো। আমি কোফিশিয়েন্ট আমি কমপ্লেক্স যাইনি, বুঝলেন? হ্যালো, মানে তোমার যে ফাংশনস গুলো তুমি নিচ্ছ, দিজ আর কমপ্লেক্স ভ্যালুড ফাংশনস, দ্য সলিউশনস ফাংশনস আর কমপ্লেক্স ভ্যালুড। হ্যাঁ, solutions are complex valued function, but PTQT is not a complex valued function. Complex coefficient differential equation, complex coefficient with differential equation solving a big tough manner. হ্যাঁ, ওটা কমপ্লেক্স কোফিশিয়েন্ট চলে এলে ওটাকে সলভ করা প্রচুর একটা মেথড আছে, লাইভেলিজ মেথড বলে। হ্যাঁ, ওটাকে আলাদা একটা সেট অফ ট্রান্সফরমেশন ফর্ম করতে হয়, তারপরে সলভ গুলো করতে হয়, যেটা খুব পরিশ্রম সাপেক্ষ। একটা থিওরি আছে স্যার, লি গ্রুপ থিওরি। হ্যালো হ্যাঁ বলো। স্যার, একটা থিওরি আছে এই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার, লি গ্রুপ থিওরি। ইনফাইনাইটেসিমাল জেনারেটর ফর্ম করে এই ইকুয়েশন গুলোকে সলভ করা হয়, লি গ্রুপ, আন্ডার দ্য থিওরি অফ লি গ্রুপ। ওকে। হ্যাঁ, ওই ধরনের একটা কনস্ট্রাকশন ওইখানে করা হয়, যেখানে একটা ইনফাইনাইটেসিমাল জেনারেটর ধরে এই কমপ্লেক্স ভ্যালুড ফাংশন গুলোকে সেম মানে সলভ করা হয়। তাও ওটা খুব পরিশ্রম সাপেক্ষ, কারণ ওটা লি গ্রুপে মানে লি গ্রুপ মনে হচ্ছে তো একটা সেটের উপর ম্যানিফোল্ড স্ট্রাকচার দিয়ে ওর উপর বিভিন্ন রকমের অপারেটর ডিফাইন করে ওটাকে সলভ করা হয়। কিন্তু এমনিতে মানে খালি চোখে দেখলে যে সলভ করে যেটা ইজি মনে হবে, সেটা কিন্তু স্যার সলভ করা যাবে না। অ্যানালিটিক্যালি বা সফটওয়্যার ইউজ করেও ওটাকে কিন্তু অ্যাপ্রক্সিমেট সলিউশন বার করা খুব টাফ ব্যাপার। ওকে ওকে ওকে। আর কারো কিছু প্রশ্ন আছে? পারলে সবাই একটু এই দিকটা একটু দেখবে। নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের উপর প্রচুর, যদি কেউ অ্যাপ্লাইড এর কেউ থাকে আর কি, রিসার্চ টিচার্সের কেউ স্টুডেন্ট থাকে, এই নন লিনিয়ার ডিনামিক্স এর উপর প্রচুর কাজ করার স্কোপ আছে। এই অটোনোমাস সিস্টেম, স্যাডেল পয়েন্ট, স্লোপ পয়েন্ট, ফেজ প্লেন, ক্রিটিক্যাল পয়েন্ট, আইসোলেটেড ক্রিটিক্যাল পয়েন্ট, এর উপরই সবগুলো আর কি ডেসক্রাইব করে বিভিন্ন। শুধু তো এইটুকু বললে হবে না, মানে আরো ওরকম ভালোভাবে প্রোগ্রামিং ডিফাইন করে পাথগুলোকে অ্যানালাইসিস করা, ওগুলো এক একটা রিসার্চের টপিকের কাজ। সেটা হচ্ছে আর না বলছিলাম যে রেগুলার সিঙ্গুলার পয়েন্ট আর ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট যে ব্যাপারটা বললে, ওইটা একটু আর একটু ভালো করে ঠিকঠাক বুঝতে পারলাম না। ওই জিনিসটা কি বললে বলছি মানে কোয়েনসাইড করে গেল, দুটো একই বলে দিলাম মনে হলো। রেগুলার সিঙ্গুলার পয়েন্ট আর ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট কি বলছে, যদি ওই যে কোফিশিয়েন্ট গুলো আছে না পিটিকিউটি, ঠিক আছে, রেগুলার বলবো যে এক্স ইকুয়াল টু এক্স জিরো কে যদি টি মাইনাস এক্স জিরো অফ পিটি, প্রথমে ডেফিনেশনটা যাচ্ছে তারপরে এক্সাম্পলে যাচ্ছে, ঠিক আছে। রেগুলার পয়েন্ট বলবো অ্যাট এক্স ইকুয়াল টু এক্স জিরো কে যদি টি মাইনাস এক্স জিরো অফ পিটি অ্যান্ড টি মাইনাস এক্স জিরো তার হোল স্কোয়ার অফ কিউটি যদি অ্যানালিটিক হয় অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু এক্স জিরোতে, ঠিক আছে। এটা হচ্ছে রেগুলার পয়েন্ট। আর যদি এই দুটোর মধ্যে কোনো একটা যদি অ্যানালিটিক না হয়, তাহলে সেটাকে আমি বলে দেবো ইররেগুলার পয়েন্ট, ঠিক আছে। ঠিক আছে, তুমি যে উদাহরণটা দিয়েছিলে সেই উদাহরণটা বের করো, হ্যাঁ, এক্সাম্পলটা বের করো। ওখানে যেটা তুমি বললে, এখানে রেগুলার সিঙ্গুলার ইরেগুলার সিঙ্গুলার পয়েন্টটা ব্যাপারটা একটু বোঝাও ব্যাপারটা। বোঝাচ্ছি দেখো। আর দেখো পিটিটা ছিল ওই কোফিশিয়েন্টটাকে ভাগ করে, পিটিটা পেয়েছি আমি টি স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টি স্কোয়ার ইন্টু টি প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, ঠিক আছে। এবার আমি ডেফিনেশনে কি বলেছি, টি মাইনাস এক্স জিরো অফ পিটিটা ক্যালকুলেট করতে হবে, টি মাইনাস এক্স জিরো, এখানে এক্স জিরোটা হচ্ছে তোমার জিরো, ঠিক আছে। তাহলে টি মাইনাস জিরো অফ পিটি যদি তুমি ক্যালকুলেট করো, তাহলে টি ইন্টু টি স্কোয়ার মাইনাস ওয়ান বাই টি স্কোয়ার ইন্টু টি প্লাস ওয়ান তার হোল স্কোয়ার চলে আসছে, ঠিক আছে। যেটাকে ক্যালকুলেট করে তুমি টি স্কোয়ার মাইনাস ওয়ান বাই টি ইন্টু টি প্লাস ওয়ান তার হোল স্কোয়ার চলে আসছে। তাহলে দেখো তুমি জিরো পয়েন্টের নেবারহুডে তুমি চেক করছো রেগুলার রেগুলার সিঙ্গুলার পয়েন্ট কিনা, তুমি টি মাইনাস জিরো পিটি করে এমন একটা মানে তো এমন একটা জিনিস পাচ্ছ যার নিচেরটাই দেখো টি ইকুয়াল টু জিরোতে অ্যানালিটিক হচ্ছে না, মানে টি মাইনাস জিরো পিটি ক্যালকুলেট করে যদি তুমি টি ইকুয়াল টু জিরো বসাও, তাহলে দেখো তুমি ওই জিনিসটাকে অ্যানালিটিক করতে পারছো না, ঠিক আছে। তাহলে টি মাইনাস জিরো পিটিটা তোমার অ্যানালিটিক হচ্ছে না, তার মানে ওই টি ইকুয়াল টু জিরোটা হচ্ছে ইররেগুলার সিঙ্গুলার পয়েন্ট, ঠিক আছে। তোমাকে ওই দুটো জিনিস ক্যালকুলেট করে যে টার্মটা আসবে সেই টার্মটাই ওই পয়েন্টটাতে অ্যানালিটিক হতে হবে। যেমন সেকেন্ড এক্সাম্পলটা যদি তুমি দেখো যে টি প্লাস ওয়ান, টি মাইনাস এক্স জিরো ছিল, এখানে মাইনাস ওয়ান হচ্ছে সিঙ্গুলারিটি, তাহলে টি প্লাস ওয়ান করলাম, টি প্লাস ওয়ান অফ পিটি
ইকুয়াল টু হচ্ছে টি প্লাস ওয়ান অফ টি স্কোয়ার মাইনাস ওয়ান বাই টি স্কোয়ার প্লাস টি। যদি তুমি কাটাকাটি করো তাহলে টি মাইনাস ওয়ান বাই টি স্কোয়ার আছে, ঠিক আছে? তাহলে দেখো এই কিন্তু মাইনাস ওয়ান পয়েন্টে অ্যানালিটিক হয়ে যাচ্ছে, কোনো ডিস্টারবেন্স কিছু আসছে না টি মাইনাস ওয়ান ইন্টু পিটিতে, বা টি প্লাস ওয়ান তার হোল স্কোয়ার কিউটিতে মাইনাস ওয়ানে কোনো ডিস্টারবেন্স আসছে না, ঠিক আছে? তার মানে তার এই ক্ষেত্রে মাইনাস ওয়ান পয়েন্টটা যেটা তোমার হয়ে গেল রেগুলার সিঙ্গুলার পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে মানে তো এখানে তুমি বলতে পারছো যে রেগুলার আর ইরেগুলার দুটোই একসঙ্গে কোইন্সিডেন্ট করে, তাহলে দুটো কি একসঙ্গে বলা যায়? কোনো একটা মানে ডেফিনেশনে দুটো জিনিস কি একসঙ্গে বলা যায়, রেগুলার ইরেগুলার দুটোই? না, তুমি যদি তো এখানে রেগুলার তো না হয় রেগুলার, তাহলে সেটাকে ইরেগুলার বলবো। যদি সেটা রেগুলার না পয়েন্ট না হয় এই তাহলে সেটাকে ইরেগুলার এক্সাম্পলটা বলবো। রেগুলার, এই এক্সাম্পলটাতে স্যার ওটা রেগুলার হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ ওটা থাকতে পারে, যে কোনো একটা পয়েন্ট সিঙ্গুলার থাকতে পারে, কোনো একটা পয়েন্ট ইরেগুলার সিঙ্গুলার থাকতে পারে, কোনো একটা পয়েন্ট অর্ডিনারি পয়েন্টও থাকতে পারে, অসুবিধা নেই কিছু, বুঝলে তো? আচ্ছা, মানে একটা রেগুলার আর ডিফারেন্সিয়াল ইরেগুলার ইকুয়েশনে একসঙ্গে আসতে পারে, একটা উদাহরণে হ্যাঁ রেগুলার একসাথে আসতে ইরেগুলার। পারে, একসাথে আসতে পারে, এখানে তো তাই আচ্ছা, এসছে। ঠিক আছে ঠিক ইরেগুলার আছে ঠিক সিঙ্গুলার আছে। পয়েন্ট রেগুলার সিঙ্গুলার পয়েন্ট একটাতে আসতে পারে, অসুবিধা কিছু নেই, ঠিক ঠিক আছে আছে? ঠিক স্যার আছে, পয়েন্ট বুঝতে গুলো এবার তো পেরেছি। আলাদা, তোমাকে একটু মানে যার রেসপেক্ট আছে স্যার পয়েন্ট গুলো তো আলাদা না, মানে একটা পয়েন্ট একটা আছে পয়েন্ট গুলো জিরোতে আলাদা, আসছে, হ্যাঁ একটা পয়েন্ট পয়েন্ট আলাদা গুলো এখানে। এটাই হচ্ছে ম্যাটার। মানে আমরা তো একই হ্যাঁ, পয়েন্টে রেগুলার ইরেগুলার একসাথে আসতে পারে না, সেটাও দেখুন আসেনি, মানে সেপারেট পয়েন্টে একটা জিরোতে ইরেগুলার এসছে আর মাইনাস ওয়ানেতে রেগুলার এসছে, মানে আমার তো একই পয়েন্টে দু রকম চলে আসেনি, জিরোতে ইরেগুলার এসছে আর মাইনাস ওয়ানেতে রেগুলার এসছে, তো দুটো ডিফারেন্ট পয়েন্টে দুটো রকমের সিঙ্গুলার পয়েন্ট আসতে পারে স্যার। The same example, হ্যাঁ, regular singular point and regular singular point. That's what he is talking. দুটো সেম আসবে না, যে একটা যেটা রেগুলার চলে এলো ওটা আবার ইরেগুলার চলে আসবে তা না, কারণ আমি ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট ডিফাইন করেছি, এ সিঙ্গুলার পয়েন্ট x equal to x0 is irregular singular point if it is not regular singular point। যদি রেগুলার সিঙ্গুলার না হয় তাহলে সেটা ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট, ঠিক আছে? হ্যাঁ, মানে পয়েন্ট গুলোতে আলাদা আলাদা আসবে, তাহলে সেটা হ্যাঁ রেগুলার কিন্তু ইরেগুলার একই দুটো আলাদা একই আলাদা। ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কন্টেন্ট করতেই পারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Differential equation হ্যাঁ, বুঝতে পেরেছি, মানে দুটো পয়েন্ট ডিস্টিংক্ট হচ্ছে, বাট রেগুলার ইরেগুলার দুটোই আসছে, কিন্তু একই হ্যাঁ পয়েন্টে হ্যাঁ রেগুলার ইরেগুলার হতে পারে না, এটাই তো বলতে চাইছো? definition হ্যাঁ it doesn't hold, তাই না? একই পয়েন্ট কি তুমি রেগুলার ইরেগুলার কি করে বলবে? সেটা তো বলা যায় না। না না, একই যে রাম পয়েন্টে সে তো রেগুলার শ্যাম নয়। একটা পয়েন্ট যদি রেগুলার হয়, then how is it regular? You are talking about regularness, right? Regular if it is not regular. কথাগুলো কাটা কাটা আসছে, শুনতে পাওয়া যাচ্ছে না। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি কিন্তু কেটে কেটে আসছে কথাগুলো। আচ্ছা আমি বলছি যে রেগুলার পয়েন্ট আর ইরেগুলার পয়েন্ট, এটা তো একটা পয়েন্ট দুটোই হবে, এটা তো হতে পারে না, এটা তো ডেফিনেশনই এটা হচ্ছে না। হ্যাঁ ডেফিনেশনই তো ওটা ই করে দিচ্ছে, যে পয়েন্টটা সিঙ্গুলার নয় সেটাকে ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট বলছে। যে একটা এক্সাম্পল আছে যেখানে তুমি দুটো পয়েন্ট এরকম পেতে পারো, যে এটা একটা হ্যাঁ একটা দুটো, ঠিক ঠিক ইরেগুলার একদম পয়েন্ট, এটাই তুমি ঠিক স্যার। এটাই বলছিলাম। ঠিক ঠিক, ওকে ওকে, so we should end the discussion here, and our next session is tomorrow, which is algebraic topology, and which will be given by Chandan Mondal from NSOU. Yeah. Okay, bye. ভালো হয়েছে, বলো বলো বলো। সুব্রত দা ভালো হয়েছে, লেকচারটা বেশ ভালো হয়েছে। ঠিক আছে ঠিক আছে, কাজে লাগলে ভালো হবে, ঠিক আছে। হ্যাঁ খুব ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ তবে তুমি সুব্রত, হ্যাঁ তোমার এই যে ডিসকাশনটা তুমি এটাকে কমপ্লেক্স অ্যানালিসিসে ট্রান্সফর্ম করো, তাহলে কি হবে তোমার এই যে জায়গাটা কিন্তু অনেক ব্রড হয়ে যাবে, এবং এগুলো কিন্তু হয়, এটা কমপ্লেক্স অ্যানালিসিস থেকেই আসে। এবং রিয়েল অ্যানালিসিসের যে ব্যাপারটা তুমি বলছিলে এখানে তোমার কিছু ড্রব্যাক আছে, যেমন হচ্ছে ধরো যে রিয়েল অ্যানালিটিক ফাংশন ইনফাইনাইটলি মেনি টাইমস ডিফারেন্সিয়েবল নয়, ঠিক আছে? এক্স্যাক্টলি, সেটা একটা তুমি এটা দেখতে পারো আর কি, মানে তোমার এটা পড়াশোনার জায়গাতে তুমি রাখতে পারো।
মানে আর আরেকটা কথা, অ্যাকচুয়ালি অ্যানালাইটিক ব্যাপার স্যাপারগুলো অ্যাকচুয়ালি কমপ্লেক্স থেকেই ডিফাইনিংটা আসে, তাই না? হ্যাঁ 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 yes, মানে আমরা তো হ্যাঁ নর্মালি রিয়েলের ক্ষেত্রে কিন্তু আর ওই অ্যানালাইটিক বলে স্পেশাল কিছু আদার্স করা হয় না, মানে রিয়েল স্পেসের না মধ্যে সেক্ষেত্রেও ডিফাইন করা যাবে, হ্যাঁ বাট যাবে। ইট হ্যাজ সাম ড্রব্যাক, ইট হ্যাজ সাম ড্রব্যাক, ফান্ডামেন্টাল ড্রব্যাক। একদম। স্যার বলছি ওই রেগুলার ইরেগুলার যে ডেফিনেশনটা ছিল, রেগুলার সিঙ্গুলারিটির যে ডেফিনেশন ছিল পি আর কিউ, একটা পি ওই জেড মানে ওখানে দেখুন সেই পি আর কিউ কে মনে হচ্ছে না রেগুলার সিঙ্গুলারিটি তখনই হচ্ছে ওই পয়েন্টে যখন ওই পি আর কিউ কে পি কে ফার্স্ট অর্ডারের পোল থাকতে হচ্ছে আর কিউ তে সেকেন্ড অর্ডারের পোল থাকতে হচ্ছে, কারণ দেখুন ওই মাল্টিপ্লাই করে সেটাকে অ্যানালিটিক ফাংশন বানিয়ে দিল, মানে সেই মনে হচ্ছে না ওর ফাংশনটা ফার্স্ট অর্ডারের পোল রয়েছে আর নেক্সট ফাংশনটা সেকেন্ড অর্ডারের পোল রয়েছে, তবে সেটাকে রেগুলার বলছে, মানে কমপ্লেক্সের সাথে ম্যাচ করলেই আমরা পোলের সাথে ম্যাচটা করাতে পারছি। না মানে ব্যাপারটা হচ্ছে তুমি রিয়েলে এগুলো ডিফাইন করা গেলেও বাট ইট হ্যাজ সাম ড্রব্যাক। হ্যাঁ হ্যাঁ স্যার ড্রব্যাক তো আছে। হ্যাঁ কারণ হচ্ছে তুমি রিয়েলে অ্যানালিটিক ফাংশনগুলো ইনফাইনাইটলি মেনি টাইমস ডিফারেন্সিয়েবল নাও হতে পারে। হ্যাঁ হ্যাঁ ঠিক 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 এবং স্যার। আরেকটা হচ্ছে যে তুমি এই যে পোল বা এগুলো ডিফাইন করবে, সো এগুলো খুব মানে খুব বুঝে বুঝে করতে হবে আর কি। হ্যাঁ যেখানে কমপ্লেক্স হ্যাঁ অ্যানালিসিসের জায়গাটা অনেক ওয়াইড। অনেক ওয়াইড স্যার, এই জায়গাটা আমি হালকা টাচ থাকে সেই জন্য আমি বললাম, হালকা টাচের জন্য এটা বলেছি, কারণ এগুলো তোমরা যদি কেউ ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন্টারেস্টেড হও তাহলে আর্নাল্ডের একটা বই আছে, ওই বইটা তোমরা দেখতে পারো। আমি বইটার নামটা স্যার এইখান থেকে স্যার ওই এটা আসছে না হারমোনিক অ্যানালিসিস এর ব্যাপারটা এইখান থেকে আসছে কি স্যার? একদম একদম অবভিয়াসলি একদম পুরো এই হারমোনিক অ্যানালিসিস এর টপিকটা পুরোটাই এইখান থেকে আর কি জেনারেলাইজড হয়ে 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 ব্যাপার গুলো আর কি একটা ফিল্ড একটি তৈরি হয়ে গেছে আর কি। এটা তো সেই আর কি ব্যাপার। আচ্ছা সুব্রত দা, তোমার এটা ভালোই লাগলো শুনে। এর পরে স্যার বললেন এটা কাট, মানে কে বলবে? আপনি নামটা বলুন। আজকে সেটা নয়, সেটা কালকে। হ্যাঁ কালকে ওটা মানে কে বলবে? চন্দন ও আছে, ও হচ্ছে এনএসওইউ এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হ্যাঁ নেতাজি। আচ্ছা আচ্ছা ওকে অ্যালজেব্রিক টপোলজি গুলো ওটা থাকো, খুব ভালো বেসিক। আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ওকে ঠিক আছে ওকে। থ্যাংক ইউ সুব্রত, খুব ভালো হয়েছে। ঠিক আছে স্যার রাখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।